বৈযোগ চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ পড়ে শোনাব নিকোলাই গোগলের গল্প দ্য নোস, বাংলায় নাক। মার্চ মাসের 25 তারিখে সেন্ট পিটার্সবুর্গে একটা অসাধারণ রকমের ঘটনা ঘটল। ভজনেসনস্কি এভনের অধিবাসী নাপিত ইভান ইয়াকভলেভিচ পদবিটা তার হারিয়ে গেছে। এমনকি নেই তার দোকানের সাইনবোর্ডেও। সেখানে আঁকা আছে একগাল সাবানের ফেনা মাখা এক ভদ্রলোকের ছবি, আর লেখা আছে রক্তমক্ষণও করা হয়। বেশ ভোরে ঘুম ভাঙতেই গরম রুটির গন্ধ পেল। খাটের ওপর দেহটা সামান্য উঁচু করে তুলতেই সে দেখতে পেল যে কফির দারুণ ভক্ত পরম শ্রদ্ধেয়া মহিলা তার সহধর্মিণীটি চুল্লি থেকে সদ্য শাকা রুটি টেনে বের করছে। প্রাস্কোভিয়া ওসিপভনা, আজ আর আমি কফি খাবো না, ইভান ইয়াকভলেভিচ বলল। তার বদলে পেঁয়াজ দিয়ে খানিকটা গরম রুটি খাবার ইচ্ছে হচ্ছে। আসলে ইভান ইয়াকভলেভিচ মনে মনে কফি এবং রুটি দুটোই চাইছিল, কিন্তু সে জানত যে একেবারে দুটি বস্তুই চাওয়া হবে সম্পূর্ণ নিরর্থক, যেহেতু প্রাস্কোভিয়া ওসিপভনা এ ধরনের আবদার মোটেই বরদাস্ত করে না। আহাম্মকটা রুটি খাবে, আমারই ভালো, বাড়তি এক ভাগ কফি জুটবে। মনে মনে এই ভেবে তার স্ত্রী টেবিলের ওপর একটা রুটি ছুঁড়ে দিল। ইভান ইয়াকভলেভিচ ভদ্রতার খাতিরে জামার উপরে কোট চাপালো, টেবিলের পাশে বসে খানিকটা নুন ঢালল, দুটো পেঁয়াজ ছাড়ালো, ছুরি হাতে নিল এবং গম্ভীর মুখভঙ্গি করে রুটি কাটতে বসল। রুটিটা দুভাগ করে কাটার পর মাঝখানটায় তার চোখ পড়ল। অবাক হয়ে গেল সেখানে সাদা একটা কিছু দেখতে পেয়ে। ইভান ইয়াকভলেভিচ সন্তর্পণে সেটাকে ছুরি দিয়ে খোঁচালো, আঙুল দিয়ে টিপে দেখল আঁটো-সাঁটো গোছের দেখছি। মনে মনে বলল সে, কি হতে পারে এটা? সে আঙুল পুড়ি দিয়ে টেনে বার করল জিনিসটাকে। এটা একটা নাক নাকি? ইভান ইয়াকভলেভিচ থ হয়ে গেল। চোখ রগড়াতে রগড়াতে জিনিসটা বারে বারে হাতড়ে দেখতে লাগলো। নাক, নাক যে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, মনে হচ্ছিল যেন কোনো লোকের নাক সেটা। ইভান ইয়াকভলেভিচের চোখে মুখে ফুটে উঠল আতঙ্কের ভাব, কিন্তু যে ক্রোধ তার স্ত্রী রত্নটির ওপর এসে ভর করল সেটার তুলনায় এই আতঙ্ক নেহাতি তুচ্ছ। ওরে কসাই, কোথা থেকে কার নাক কেটে এনেছিস তুই শুনি? রাগে চেঁচিয়ে উঠল সে। ঠক, মাতাল, আমি নিজে তোর নামে পুলিশে রিপোর্ট করব। কি ডাকাত বাবারে বাবা! আগেই আমি তিনজন লোকের কাছে শুনেছি দাড়ি কামানোর সময় তুই কোনো লোকের নাক নিয়ে এমন টানাটানি করিস যে নাক নিজের জায়গায় টিকে নেহাতেই থাকে কোনো রকমে। ইভান ইয়াকভলেভিচের তখন জীবনমৃত অবস্থা। সে চিনতে পারল যে এই নাকটা সরকারি কালেক্টর কভালিওভের ছাড়া আর কারো নয়। লোকটা প্রতি বুধবার ও রবিবার তার কাছে কামাতে আসে। দাঁড়াও প্রাস্কোভিয়া ওসিপভনা, আমি ওটাকে একটা ন্যাকড়ায় জড়িয়ে কোনায় রেখে দেই, ওখানে না হয় খানিকক্ষণ পড়ে থাক, পরে বাইরে নিয়ে যাব। কোনো কথা শুনতে চাই না। ভেবেছিস কাটা নাক ঘরে পড়ে থাকবে এটা আমি বরদাস্ত করব? চালাকি! জানিস তো কেবল চামড়ার বেল্টের ওপর খুর ঘষতে শিগগিরই নিজের কাজটা করার মতো অবস্থা তোর থাকবে না রে হতভাগা, পাঁজি বদমাস। তোর হয়ে পুলিশের কাছে আমি সাফাই গাইতে যাব ভেবেছিস? ওরে বুদ্ধির ঢেঁকি, হতচ্ছাড়া নোংরা কোথাকার! নিয়ে যা ওটাকে এখান থেকে, এক্ষুনি, যেখানে খুশি নিয়ে যা। ত্রিসীমানায় যেন ওটাকে দেখতে না পাই। ইভান ইয়াকভলেভিচ দাঁড়িয়ে রইল মরার মতো কাঠ হয়ে। সে ভেবে ভেবে ব্যাপারটার কোনো কুলকিনারা খুঁজে পেল না। কে জানে বাবা কি করে এটা হলো। সে হাত দিয়ে কানের পেছনটা চুলকে শেষকালে বলল, গতকাল মাতাল অবস্থায় ফিরছিলাম নাকি তাও তো ঠিক বলতে পারছি না। এদিকে সমস্ত দেখে শুনে মনে হচ্ছে ঘটনাটা অবান্তর। কেননা রুটি হলো গিয়ে শাঁকা জিনিস, আর নাক একেবারেই জ্যান্ত বস্তু। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আমি। ইভান ইয়াকভলেভিচ চুপ করে গেল। পুলিশ তার কাছ থেকে নাক খুঁজে পেলে তাকে দোষী সাব্যস্ত করবে, এই চিন্তায় তার সংজ্ঞা লোপ পাবার মতো অবস্থা হলো। তার মনে হতে লাগলো যে সে চোখের সামনে দেখতে পাচ্ছে রূপোর জড়িতে সুন্দর কাজ করা লাল টকটকে কলার তলোয়ার। সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ কেঁপে উঠল।
সে তার ট্রাউজার্স ও বুট জোড়া বের করল। ওই সমস্ত জঞ্জাল নিজের গায়ে আঁটল। তারপর প্রাস্কেভিয়া ওসিপভনার কঠোর নির্দেশের সঙ্গে তাল রেখে নাকটাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। তার ইচ্ছে ছিল কোথাও ওটাকে পাচার করে দেয়, হয় তোরণের নিচে বেদির আড়ালে, নয়তো হঠাৎ হাত থেকে ফেলে দিয়ে পাশের কোনো গলিতে সটকে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো না কোনো পরিচিত লোকের সঙ্গে তার দেখা হয়ে যেতে লাগলো। তারা তৎক্ষণাৎ শুরু করে দিল জিজ্ঞাসাবাদ। কোথায় যাচ্ছ? কিংবা এত সকালে কাকে খেউরি করতে চললে? ফলে ইভান ইয়াকভলেভিচ কিছুতেই ওটা ফেলার মতো সময় করে উঠতে পারল না। একবার সে ওটাকে হাত থেকে প্রায় ফেলেই দিয়েছিল, কিন্তু গুমটিতে প্রহরারত কনস্টেবল দূর থেকে তার হাতিয়ার দিয়ে নির্দেশ করে বলল, এই যে, কি একটা জিনিস যেন তোমার হাত থেকে পড়ে গেছে। ইভান ইয়াকভলেভিচের পক্ষে তখন নাকটা তুলে নিয়ে পকেটে লুকিয়ে ফেলা ছাড়া গত্যন্তর রইল না। হতাশ হয়ে পড়ল সে। দোকানপাট খুলতে শুরু করার সঙ্গে সঙ্গে রাস্তায় লোকজনের যাতায়াত বেড়ে চলল অবিরাম। সে ঠিক করল ইসাকিয়েভস্কি ব্রিজের দিকে যাবে। সেখান থেকে কি আর কোনো মতে ওটাকে নেভা নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না? হ্যাঁ, অপরাধ খানিকটা আমারই যে বহু দিক থেকে শ্রদ্ধাভাজন ইভান ইয়াকভলেভিচ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কথাই আমি বলিনি। যে কোনো নিষ্ঠাবান রুশি কর্মকুশলীর মতো ইভান ইয়াকভলেভিচ ছিল পাড় মাতাল। সে প্রতিদিন অন্য লোকের চিবুকের ওপর ক্ষৌরি কর্ম করত, কিন্তু তার নিজের চিবুকে কশ্চিনকালে খুঁড় পড়ত না। ইভান ইয়াকভলেভিচের টেইল কোট, ইভান ইয়াকভলেভিচ কদাচ কোট পরত না। টেইল কোট ছিল চকরা বকরা। সেটার কালো রঙের ওপর আগাগোড়া খয়েরি হলুদ ও ছাই রঙা ছোপ ধরা। কলারটা চিকচিক করত, কিন্তু 3টা বোতামের জায়গায় ঝুলত কেবলই সুতো। ইভান ইয়াকভলেভিচ ছিল ভয়ঙ্কর মানব বিদ্বেষী। সরকারি কালেক্টর কভালিওভ যখন দাড়ি কামানোর সময় অভ্যাসবশে তাকে বলতো, ইভান ইয়াকভলেভিচ, তোমার হাতে সবসময় একটা দুর্গন্ধ। জবাবে ইভান ইয়াকভলেভিচ প্রশ্ন করত, দুর্গন্ধ কেন হতে যাবে? জানি না ভায়া, তবে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। সরকারি কালেক্টরের কথার প্রতিফলস্বরূপ ইভান ইয়াকভলেভিচ তখন এক টিপ নস্যি টেনে নিয়ে তার গালে, নাকের নিচে, কানের পেছনে, চিবুকের নিচে, এক কথায় নিজের খেয়াল খুশি মতো যেখানে সেখানে সাবান ঘষে দিত। এহেন শ্রদ্ধাভাজন নাগরিকটি দেখতে দেখতে ইসাকিয়েভস্কি ব্রিজে এসে পৌঁছল। সে এদিক ওদিক তাকিয়ে নিল প্রথমে, তারপর রেলিংয়ের ওপর ঝুঁকে পড়ল, যেন ব্রিজের নিচে অনেক মাছ ছুটাছুটি করছে কিনা দেখছে। তারপর ন্যাকড়ায় জড়ানো নাকটা ফেলে দিল চুপি চুপি। তার মনে হলো যেন কয়েক মণ ওজনের ভার হঠাৎ বুক থেকে নেমে গেল তার। ইভান ইয়াকভলেভিচ ঈষৎ হাসল। সরকারি কর্মচারীদের চিবুক খেউরি করতে না গিয়ে সে 1 গ্লাস পাঞ্চের অর্ডার দেওয়ার উদ্দেশ্যে রওনা দিল খানা আর চা সাইনবোর্ড লেখা একটা হোটেলের দিকে। এমন সময় হঠাৎ দেখল ব্রিজের অন্য প্রান্তে গালপাট্টা জুলপিওয়ালা, তেকন টুপি মাথায়, তলোয়ারধারী সম্ভ্রান্ত চেহারার পুলিশ ইন্সপেক্টর আসছে। ভয়ে ইভান ইয়াকভলেভিচের প্রাণ উড়ে যাবার অবস্থা। এমনি সময় পুলিশ ইন্সপেক্টর তার দিকে আঙুল নেড়ে ইশারা করে বলল, এদিকে এসো দেখি ভালো মানুষের পো। ইভান ইয়াকভলেভিচের দস্তুর জানা ছিল, তাই অনেক দূর থেকেই মাথার টুপি খুলে চটপট তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, সালাম হুজুর। না না ভায়া, ওসব হুজুর টুজুর নয়। বলো দেখি, ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল ওখানে? ঈশ্বরের দিব্যি কর্তা, খেউরি করতে যাচ্ছিলাম। তাকিয়ে দেখলাম নদী কিরকম তরতর করে বয়ে চলেছে। মিছে কথা, মিছে কথা, ওসব বলে পার পাবে না। ঠিকমতো জবাব দাও বলছি। আমি, কর্তা, কোনো রকম খরচ ছাড়াই সপ্তাহে 2 বার, এমনকি 3 বারও আপনার খেউরি করতে রাজি। ইভান ইয়াকভলেভিচ জবাব দিল, না বন্ধু, ওতে চলবে না। 3 জন নাপিত আমার খেউরি করে, আর এই কাজটাকে তারা পরম সম্মানের বলেও মনে করে। এবারে বলে ফেলো দেখি বাপু, ওখানে কি করছিলে? ইভান ইয়াকভলেভিচ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু এখানে ঘটনা সম্পূর্ণ কুয়াশার নিচে ঢাকা পড়ে যাওয়ায় এরপরে কি হয়েছিল তার বিন্দু বিসর্গও আমাদের জানা নেই। খুব ভোরে সরকারি কালেক্টর কভালিওভের ঘুম ভেঙে গেল। সে ঠোঁট নেড়ে আওয়াজ করল, বর্র।
ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে বরাবরই ওই শব্দ করে থাকে, যদিও নিজেই বলতে পারে না কেন সে করে অমনটা। কভালিওভ আড়িমুড়ি ভেঙে টেবিলের ওপর থেকে ছোট আয়নাটা নেবার জন্য এগিয়ে গেল। গতকাল সন্ধ্যায় তার নাকের ওপর যে ফুসকুড়িটা উঠেছিল সেটা একবার দেখবে এই ইচ্ছে, কিন্তু সে বেজায় হকচকিয়ে গেল যখন দেখতে পেল যেখানে তার নাকটা থাকার কথা সে জায়গাটা পুরোপুরি চেটালো। ঘাবড়ে গিয়ে কভালিওভ জল এনে তোয়ালে দিয়ে চোখ রগড়ালো, কিন্তু নাক নেই। সে ঘুমোচ্ছে কিনা বোঝার উদ্দেশ্যে চারপাশ হাতড়ে দেখতে লাগলো। না, ঘুমোচ্ছে বলে তো মনে হয় না। সরকারি কালেক্টর কভালিওভ খাট থেকে লাফিয়ে নেমে গা ঝাড়া দিল। নাক নেই। সে তৎক্ষণাৎ পরনের পোশাক তলব করল, সোজা ছুটল পুলিশ কমিশনারের উদ্দেশ্যে। কিন্তু এই অবসরে কভালিওভ সম্পর্কেও কিছু বলা আবশ্যক, যাতে পাঠক বুঝতে পারেন এই সরকারি কালেক্টরটি কোন গোত্রের লোক। যে সমস্ত সরকারি কালেক্টর তাদের বিদ্যার সার্টিফিকেট ও ডিগ্রির জোরে এই খেতাবের অধিকারী হন, ককেশাসে যারা কালেক্টর পদ লাভ করেন তাদের সঙ্গে এদের কোনো মতেই তুলনা চলে না। এরা সম্পূর্ণ আলাদা জাতের বিদ্যান সরকারি কালেক্টররা। কিন্তু রাশিয়া এমনই আজব দেশ যে কোনো একজন সরকারি কালেক্টর সম্পর্কে কিছু বলে দেখুন না, অমনি রিগা থেকে কামচাতকা পর্যন্ত সব সরকারি কালেক্টর সেটাকে নিজের গায়ে নিয়ে নেবেন। যে কোনো খেতাব এবং পদ সম্পর্কেও এই একই কথা প্রযোজ্য। কভালিওভ ছিল ককেশীয় সরকারি কালেক্টর। সে মাত্র 2 বছর হলো এই খেতাব পেয়েছে, তাই মুহূর্তের জন্যও সেটাকে ভুলতে পারে না। আর নিজের কৌলিন্য ও গুরুত্ব আরও বাড়িয়ে দেখানোর উদ্দেশ্যে নিজেকে কখনো সরকারি কালেক্টর বলতো না। সে সবসময় নিজের পরিচয় দিত মেজর বলে। রাস্তায় জামা কাপড়ের ফেরিওয়ালি কোনো মেয়ে লোকের সঙ্গে দেখা হলে সচরাচর বলতো, বুঝলে গো, আমার বাড়িতে চলে এসো, সাদোভায়া স্ট্রিটে আমার ফ্ল্যাট। কেবল জিজ্ঞেস করলেই হবে মেজর কভালিওভ কোথায় থাকে, যে কেউ দেখিয়ে দেবে। আর সুশ্রী চেহারার কোনো মেয়ের সঙ্গে যদি দেখা হয়ে যেত তাহলে তাকে গোপন নির্দেশ দিয়ে বলতো, লক্ষ্মীটি আমার, জিজ্ঞেস করবে মেজর কভালিওভের ফ্ল্যাটটা কোথায়। অতএব আমরাও এখন থেকে এই সরকারি কালেক্টরটিকে মেজর বলেই উল্লেখ করব। মেজর কভালিওভের অভ্যাস ছিল প্রতিদিন নেভস্কি এভিনিউতে পায়চারি করা। তা জামার কলা সবসময় বড় বেশি পরিচ্ছন্ন আর কড়া মার দেয়া অবস্থায় থাকত। জুলফিজোরা তার এমন এক জাতের যা এখনও দেখতে পাওয়া যায় জেলা আর সদরের আমিনদের মধ্যে, স্থপতি, রেজিমেন্টের ডাক্তার, এমনকি বিভিন্ন পদে অধিষ্ঠিত পুলিশ কর্মচারীদের মধ্যে। মোট কথা, যে সমস্ত পুরুষ মানুষের গাল ভরাট ও আড়ক্তিম এবং যারা বেশ ভালো বস্টন খেলে তাদের সকলেরই মধ্যে এ ধরনের জুলফি গালের ঠিক মাঝখান দিয়ে সে সোজা চলে যায় নাক অবধি। মেজর কভালিওভ দামি লাল পাথরের অসংখ্য সিল বুকে ঝোলাত। কতগুলো উপরে থাকত নানা ধরনের প্রতীক চিহ্ন, আর কতগুলোর উপর থাকত বুধবার, বৃহস্পতিবার, সোমবার এইসব খোদাই করে লেখা কথা। মেজর কভালিওভ সেন্ট পিটার্সবুর্গে এসেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে, সঠিকভাবে বলতে গেলে তার খেতাবের উপযোগী চাকরির সন্ধানে। এ ব্যাপারে সফল হলে তার পদ হবে ছোটলাট পর্যায়ের, না হলে সে ঠিক করেছে কোনো একটা বিশিষ্ট ডিপার্টমেন্টে প্রশাসনিক পদ নেবে। বিয়ের ব্যাপারেও মেজর কভালিওভের আপত্তি নেই, কিন্তু একটি মাত্র শর্তে, পাত্রের পুঁজির পরিমাণ হতে হবে অন্তত 2 লাখ। সুতরাং মেজর যখন তার মোটামুটি চলনসই ও মাঝারি গোছের নাকের বদলে যাচ্ছে তাই রকমের ল্যাপা পোছা সমান জায়গা দেখতে পেল, তখন তার সে কি মনের অবস্থা তা পাঠকে সহজেই অনুমেয়। এর ওপর এমনই দুর্ভাগ্য যে রাস্তায় একটাও ঘোড়ার গাড়ির দেখা মিলল না। কাজেই ওপরের ঢিলে আচকানটা গায়ে জড়িয়ে যেন নাক দিয়ে রক্ত পড়ছে এমন ভঙ্গিতে রুমালে মুখ ঢেকে পায়ে হেঁটে চলতে হলো তাকে। হয়তো এটা আমার মনেরই ভুল, নাকটা বেমালুম উধাও হয়ে গেল, এ হতেই পারে না। ভাবতে ভাবতে সে ইচ্ছে করেই আয়নায় একবার দেখার উদ্দেশ্যে এক মিঠাইয়ের দোকানে এসে উপস্থিত হলো। সৌভাগ্যবশত দোকানে কেউ ছিল না। ছোকরা চাকরগুলো ঘরদোর সাফ করছিল, চেয়ার সাজিয়ে রাখছিল। কেউ কেউ ঘুম চোখে বারকোসে করে বার করে আনছিল গরম গরম পেস্ট্রি। চেয়ার টেবিলের ওপরে গড়াগড়ে যাচ্ছিল গতকালের কফি ঢালা খবরের কাগজ। যাক, ঈশ্বরের কৃপায় কেউ নেই, এই ফাঁকে তাকিয়ে দেখা যেতে পারে বলে সে ভয়ে ভয়ে আয়নার দিকে এগিয়ে গেল। দেখল তাকিয়ে, ধুত্তর, কি কাণ্ড দেখো তো!
তাকানোর পর সে বলল, নাকটার জায়গায় অন্তত অন্য কিছু একটাও যদি থাকতো। তা নয়, এক্কেবারে ফাঁকা। বিরক্ত হয়ে ঠোঁট কামড়ে সে মিঠাইয়ের দোকান থেকে বেরিয়ে এলো। ঠিক করলো আজ আর অভ্যাস মতো কারো দিকে তাকাবে না, কারো উদ্দেশ্যে অমায়িক হাসি হাসবে না। হঠাৎ একটা বাড়ির দরজার সামনে সে পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখের উপর ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। প্রবেশপথের সামনে এসে থামল একটা জুরি গাড়ি। গাড়ির দরজা খুলে যেতে ঘাড় কুঁজো করে লাফ দিয়ে নামলেন ইউনিফর্ম পরা এক ভদ্রলোক। ছুটে গিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন উপরে। কভালিওভ কি দারুণ আতঙ্কিত ও বিস্মিতই না হয়ে গেল যখন এই লোকটিকে চিনতে পারল তার নিজের নাক বলে। এই অসাধারণ দৃশ্য দেখে তার মনে হলো যেন চোখের সামনে সমস্ত কিছু ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছিল এই বুঝি সে পড়ে যাবে। কিন্তু ঠিক করল, কপালে যাই থাক না কেন অপেক্ষা করে থাকবে যতক্ষণ না নাক গাড়িতে ফিরে আসে। তার সর্বাঙ্গ তখন জড় রোগীর মতো থরথর করে কাঁপছে। 2 মিনিট বাদে নাক বাস্তবিকই বেরিয়ে এলেন। তার ইউনিফর্মে সোনালি জরির কাজ, বিশাল খাড়া কলার আটা, পরনে হরিণের নরম চামড়ার প্যান্ট, একপাশে ঝুলানো তলোয়ার। পালক গোজা টুপি দেখে সিদ্ধান্ত করা যায় যে পদমর্যাদার দিক থেকে তিনি একজন সরকারি পরামর্শদাতা। সব দেখে শুনে মনে হচ্ছিল তিনি সাক্ষাৎকারের জন্য কোথাও চলেছেন। এপাশে ওপাশে দৃষ্টি নিক্ষেপ করে কোচম্যানের উদ্দেশ্যে তিনি হাঁক দিলেন, গাড়ি লাগাও। বলেই তিনি চেপে বসলেন গাড়িতে। গাড়িও ছুটে চলল। বেচারি কভালিওভের তখন মাথা খারাপ হওয়ার জো। সে এই অদ্ভুত ঘটনার কথা ভাবতেই পারছিল না। এই গতকালও যে নাক তার মুখে সাঁটা ছিল, যার গাড়িতে বাঁ পায়ে হেঁটে কোনোভাবেই চলার ক্ষমতা ছিল না, সেটা কি করে সত্যি সত্যি ইউনিফর্ম ধারণ করতে পারে? সে ছুটল জুরি গাড়ির পিছু পিছু। গাড়িটা সৌভাগ্যবশত তখনও বেশি দূরে যেতে পারেনি এবং যেতে যেতে থেমে দাঁড়িয়েছে কাজান ক্যাথেড্রালের সামনে। সে ক্যাথেড্রালের ভেতরের উদ্দেশ্যে দ্রুত পা চালালো। ভিখিরি বুড়িদের সারির মাঝখানে দিয়ে ঠেলে ঠুলে পথ করে নিয়ে গির্জার ভেতরে প্রবেশ করল। নাক খসে পড়া এই ভিখিরি বুড়িদের কাপড়ে জড়ানো মুখের ওপর চোখের দুটো ফোকর দেখে এককালে তার বড়ই হাসি পেত। গির্জার ভেতরে প্রার্থনাকারীদের সংখ্যা বেশি ছিল না। তারা সকলে দরজায় ঢোকার মুখে দাঁড়িয়েছিল। কভালিওভের অবস্থা তখন এমনই বেসামাল যে প্রার্থনা করার কোনো সাধ্য তার নেই। সে আনাচে কানাচে সর্বত্র দৃষ্টি দিয়ে খুঁজে বেড়াতে লাগলো সেই ভদ্রলোকটিকে। অবশেষে সে তাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখল। নাকের মুখটা পুরোপুরি ঢাকা পড়ে গেছে বিশাল খাড়া কলারের আড়ালে। তিনি পরম ভক্তিগদগদ ভঙ্গিতে প্রার্থনা করছেন। কি করে ওর সামনে যাওয়া যায়? কভালিওভ ভাবল। ইউনিফর্ম, টুপি সবকিছু দেখে মনে হচ্ছে উনি একজন সরকারি পরামর্শদাতা। কি জানি ছাই, জানি না কিভাবে কি করা উচিত। সে তার কাছাকাছি এসে কাশতে শুরু করল, কিন্তু মুহূর্তের জন্যও নাকের ভক্তিগদগদ অবস্থার কোনো বিকার ঘটল না। তিনি মাথা নুইয়ে প্রণাম করে চললেন। স্যার, ভেতরে ভেতরে জোর করে সাহস সঞ্চয় করে বলল কভালিওভ। শুনছেন স্যার? কি চাই আপনার? ঘাড় ফিরিয়ে বললেন নাক। আমার তাজ্জব লাগছে স্যার। আমার মনে হয় আপনার নিজের জায়গা নিজের জানা থাকা উচিত, অথচ দেখুন আপনার সাক্ষাৎ পেতে হলো গিয়ে গির্জায়। আপনাকে মানতেই হবে। মাফ করবেন, আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। স্পষ্ট করে বলুন। কি করে সব বুঝিয়ে বলা যায়? কভালিওভ মনে মনে ভাবল। শেষকালে সাহস সঞ্চয় করে বলতে শুরু করল, অবশ্য আমি আসলে একজন মেজর। আপনি নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না যে নাক ছাড়া চলাফেরা করা আমার শোভা পায় না। পসক্রেসেনস্কি ব্রিজের উপর যারা ছড়ানো কমলা লেবু টেবু বিক্রি করে, ওইরকম কোনো ফেরিওয়ালা মেয়ের পক্ষে নাক ছাড়া বসে থাকা চলে। কিন্তু যেহেতু আমার জীবন ওদের মতো ভবিষ্যৎহীন নয়, তাছাড়া বহু বাড়ির মহিলাদের সঙ্গে, সরকারি পরামর্শদাতা, খেতিরোগের স্ত্রী ইত্যাদি আরও অনেকের সঙ্গে আমার পরিচয় আছে। আপনি নিজেই বিচার করে দেখুন। আমি আর কি বলবো স্যার, জানি না। বলার সঙ্গে সঙ্গে মেজর কভালিওভ অসহায়ের ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল। মাফ করবেন, ব্যাপারটাকে যদি ঠিক কর্তব্য ও সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে আপনি নিজেই বুঝতে পারেন। কিছুই বুঝতে পারছি না, নাক জবাব দিলেন। একটু বোঝার মতো করে বলুন। স্যার,
কণ্ঠস্বরে আত্মমর্যাদার ভাব ফুটিয়ে তুলে বলল কাভালিও, জানি না আপনার কথাগুলোর অর্থ কি হতে পারে। এখানে সমস্ত ব্যাপারটা মনে হয় জলের মতো পরিষ্কার। নাকি আপনি চান? আরে আপনি যে আমারই নাক। নাক মেজরের দিকে তাকালেন, সামান্য ভ্রুকুটি করলেন। আপনি ভুল করলেন মশাই। আমি আমার নিজের গুণেই আমি। তাছাড়া আমাদের মধ্যে কোনো অন্তরঙ্গ সম্পর্ক থাকার সঙ্গত কারণ নেই। আপনার ইউনিফর্মের বোতাম দেখে মনে হচ্ছে আপনি অন্য কোনো দপ্তরে কাজ করেন। এই বলে নাক মুখ ফিরিয়ে নিয়ে আবার প্রার্থনায় মন দিলেন। কভালিয়ভ সব গুলিয়ে ফেলল। বুঝে উঠতে পারছিল না কি করা যায়। সে কিছু ভাবতেও পারছিল না। এমন সময় একজন ভদ্রমহিলার পোশাকের মধুর খসখস আওয়াজ কানে এলো। এগিয়ে এলেন এক বর্ষীয়সী ভদ্রমহিলা। সর্বাঙ্গে লেসের সজ্জা আর তার সঙ্গে সঙ্গে এক তন্নি। পরনে সাদা পোশাক। মেয়েটির সুঠাম কটিদেশের সঙ্গে চমৎকার মানিয়েছে। মাথায় ঈষৎ হলদেটে রঙের টুপি, ফুরফুরে পেস্ট্রির মতো হালকা। ডজনখানেক কলার আঁটা পোশাক পরনে। বিশাল জুলফিধারী এক দীর্ঘকায় ভৃত্য তাদের পেছনে এসে দাঁড়িয়ে পড়ল, নস্যিদানি খুলল। কভালিয়ভ খানিকটা এগিয়ে এলো। সে তার জামার কেমব্রিক কাপড়ের কলারটা টেনে বার করল। সোনার চেনে তার যে সমস্ত সিল ঝুলছিল সেগুলো ঠিকঠাক করে নিল এবং এপাশে ওপাশে হাসি ছড়াতে ছড়াতে মনোযোগ দিল তন্নি মেয়েটির দিকে। মেয়েটি তখন বসন্তের ফুলের মতো সামনের দিকে সামান্য হেলে পড়ে তার স্বচ্ছপ্রায় অঙ্গুলি সমেত সাদা ধবধবে হাতটা উঠিয়ে কপালে ঠেকাচ্ছিল। কভালিয়ভ যখন টুপির আড়াল থেকে তার গোলগাল, উজ্জ্বল ধবধবে চিবুক আর প্রথম বসন্তের গোলাপের রং ছোপানো গালের একাংশ দেখতে পেল, তখন তার হাসি আরও প্রশস্ত আকার ধারণ করল। কিন্তু হঠাৎ সে এক লাফে পিছিয়ে গেল, যেন ছ্যাঁকা লেগেছে। তার মনে পড়ে গেল যে নাকের জায়গাটায় তার একেবারেই কিছু নেই। তার চোখে জল এসে গেল। সে ঘুরে দাঁড়ালো ইউনিফর্মধারী ভদ্রলোকটিকে সোজাসুজি এই কথা বলার জন্য যে তিনি আসলে সরকারি পরামর্শদাতার ভেক নিয়েছেন। আসলে তিনি একটা ঠক, ইতর। তিনি তার পৈতৃক নাক বই আর কিছু নন। কিন্তু নাক তখন আর সেখানে ছিলেন না। এই অবসরে তিনি সরে পড়েছেন, সম্ভবত আর কারো সঙ্গে সাক্ষাৎকারের উদ্দেশ্যে। ফলে কভালিয়ভ হতাশ হয়ে পড়ল। সে পিছু হটে বাইরে চলে এলো। থামে শাড়ি দেয়া তোরণের নিচে থমকে দাঁড়িয়ে চতুর্দিকে নিরীক্ষণ করতে লাগল, কোথাও নাকের সন্ধান পাওয়া যায় কিনা। তার বেশ ভালো মতো মনে আছে যে নাকের টুপিতে ছিল পালক গোজা আর ইউনিফর্মটায় ছিল সোনালি জরির কাজ। কিন্তু ওভারকোটটা সে খেয়াল করে দেখেনি। তার জুড়ি গাড়ির বা ঘোড়াগুলোর রঙও নয়। এমনকি তার পেছনে কোনো ভৃত্য বা চাপরাশি ছিল কিনা তাও তার মনে নেই। তাছাড়া এত বেশি সংখ্যক জুড়ি গাড়ি পেছনে সামনে ছুটে চলছিল এবং এত দ্রুতগতিতে যে আলাদা করে তাদের চেনাও কঠিন। আর সেগুলোর মধ্য থেকে আলাদা করে চিনতে পারলেই বা কি? থামানোর কোনো সাধ্যও তার হবে না। দিনটা চমৎকার, রোদ ঝলমলে। নেভস্কি লোকে লোকারণ্য। পলিসেইস্কি ব্রিজ থেকে শুরু করে আনিচকভ ব্রিজ পর্যন্ত সর্বত্র ফুটপাত জুড়ে ছড়িয়ে পড়েছে মহিলাদের স্রোত, যেন পুরোদস্তুর ফুলের প্রবাহ। ওই তো চলেছে তার পরিচিত এক কাছারির উপদেষ্টা, যাকে সে লেফটেন্যান্ট কর্নেল বলে ডাকে, বিশেষত বাইরের লোকজনের সাক্ষাতে। ওই তো ইয়ারিগিন, সিনেটের হেড ক্লার্ক, তার ঘনিষ্ঠ বন্ধু, যে বস্টন খেলার সময় আটে খেললেই বাজি হেরে যায়। ওই যে ককেশাসে কালেক্টরের খেতাব পাওয়া আরও এক মেজর, হাত নেড়ে কাছে আসতে বলছে। জাহান্নামে যাক, কভালিয়ভ বলল। এই কচম্যান, আমাকে সোজা নিয়ে চলো পুলিশ কমিশনারের কাছে। কভালিয়ভ একটা স্যাকরা গাড়িতে চেপে বসে কোচম্যানের উদ্দেশ্যে হাঁক পারল। জলদি হাঁকাও। পুলিশ কমিশনার আছেন কি? বারবারান্দায় পদার্পণ করে সে চেঁচিয়ে চলল। না না, নেই, দারোয়ান জবাব দিল। এইমাত্র বেরিয়ে গেলেন। বুঝো কাণ্ড। হ্যাঁ, দারোয়ান যোগ করল। এই তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন। আর মিনিটখানের আগে যদি আসতেন তাহলে বাড়িতে পেয়ে যেতেন। কভালিয়ভ মুখে রুমাল চাপা দিয়ে গাড়িতে উঠে পড়ল। হতাশ কণ্ঠে চেঁচিয়ে বলল, চালাও। কোথায়? জিজ্ঞেস করল কোচম্যান। সিধে আঁকাও। সিধে? তা কি করে হবে? ওখানে তো রাস্তা মোড় নিয়েছে। ডাইনে না বাঁয়ে? এই প্রশ্নে কভালিয়ভ থতমত খেয়ে গেল। সে আবার ভাবতে বসল বাধ্য হয়ে। তার যেরকম অবস্থা তাতে সবচেয়ে ভালো হয় পৌর পুলিশ দপ্তরে গিয়ে যোগাযোগ করলে, কারণ এমন নয় যে পুলিশের সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক আছে।
কারণটা এই যে পুলিশ দপ্তরের হুকুম অন্যান্য দপ্তরের তুলনায় অনেক তাড়াতাড়ি জারি হওয়ার সম্ভাবনা। নাগ যেখানে চাকরি করে বলে জাহির করছে, সেখানকার কর্তৃপক্ষের কাছে গিয়ে কৈফিয়ত দাবি করাটা অবিবেচকের কাজ হবে। কেননা নাকে নিজের জবাব থেকে স্পষ্ট বোঝা গেছে যে এই লোকটির ন্যায়নীতির কোনো বালাই নেই, আর এক্ষেত্রে সে ডাহা মিথ্যা কথা বলে চলে যেতে পারে। যেমন বলেছিল কিছুক্ষণ আগে, যখন সে সাফ জানিয়ে দিয়েছিল যে কশ্চিনকালেও মেজর কভালিওভকে সে দেখেনি। সুতরাং কভালিওভ কোচম্যানকে পৌর পুলিশ দপ্তরে যাবার প্রায় হুকুম দিয়েই বসেছিল। এমন সময় তার মাথায় এই চিন্তা খেলে গেল যে প্রথম সাক্ষাতেই যে ঠক ও জোচ্চোরটা তার সঙ্গে এমন নির্লজ্জ ব্যবহার করে, দিব্যি সময়ের সুযোগ নিয়ে যে কোনো উপায়ে শহর থেকে সটকেও পড়তে পারে। আর তা যদি হয়, তবে সমস্ত অনুসন্ধানই ব্যর্থ হবে, কিংবা চললেও তা চলবে অন্তত 1 মাস ধরে। এই সময় হঠাৎ করেই সে যেন আকাশ থেকে প্রত্যাদেশ পেল। স্থির করল সরাসরি খবরের কাগজের অফিসে যাবে এবং সময় থাকতে যাবতীয় লক্ষণাদির বিশদ বিবরণ দিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করবে, যাতে যে কেউ ওটা দেখা মাত্র নাকটাকে উদ্ধার করে তার কাছে এনে হাজির করতে পারে, কিংবা অন্তত হদিশ দিতে পারে। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে সে কোচম্যানকে খবরের কাগজের অফিসের দিকে গাড়ি চালাতে হুকুম দিল এবং সারা রাস্তা ধরে কোচম্যানের পিঠে কিল ঘুষি বর্ষণ করতে করতে বলে চলল, জলদি চালা ইতর, জলদি জলদি, ঠক কোথাকার। ও বাবু, বলতে বলতে কোচম্যান মাথা ঝাঁকাতে লাগল। রাশ আলগা করে দিল তার ঘোড়ার, যেটার গায়ে লোমশ বলনিজ কুকুরের মতো লম্বা লম্বা ঝাঁকড়া পশম। স্যাকরা গাড়ি থামলে কভালিওভ হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে এসে প্রবেশ করল একটা ছোট আকারের রিসেপশন রুমে। সেখানে পুরনো টেইলকোট পরনে, চশমা নাকে এক পক্ককেশ কেরানি দাঁতে পালকের কলম কামড়ে ধরে টেবিলের পাশে বসে সামনে রাখা এক গাদা তামার পয়সা গুনছিল। এখানে কে বিজ্ঞাপন নেন? কভালিওভ চেঁচিয়ে বলল। এই যে, নমস্কার। নমস্কার। পক্ককেশ কেরানিটি 1 মিনিটের জন্য চোখ তুলে কথাটা বলেই আবার সামনে রাখা পয়সার স্তূপের ওপর চোখ নামালো। আমি কাগজে ছাপাতে চাই। যদি কিছু মনে না করেন, দয়া করে একটু অপেক্ষা করুন। ডান হাতে কাগজের ওপর সংখ্যা লিখতে লিখতে এবং বাঁ হাতের আঙুল দিয়ে পাশে রাখা অ্যাবাকাসের ঘুঁটির সারিতে দুটো ঘুঁটি সরিয়ে দিতে দিতে সে বলল। লেস লাগানো পোশাক পরনে এক ভৃত্যগোছের লোক, যার চেহারা দেখে মনে হয় কোনো অভিজাত বাড়িতে কাজ করে, দাঁড়িয়েছিল টেবিলের পাশে। লোকটার হাতে ধরা ছিল একটা চিরকুট। সে তার মিশুকে স্বভাবের পরিচয় দেয়া শিষ্টাচার সম্মত বিবেচনা করে বলল, বিশ্বাস করবেন কিনা জানি না স্যার, কুকুরটার দাম একটা আধুলিও হবে না। মানে, আমি হলে তো ওটার জন্য 8টা তামার পয়সাও দিতাম না। কিন্তু রানীমা কুকুরটাকে এমন ভালোবাসেন যে দেখুন তার ফল, যে ওটার সন্ধান দিতে পারবে তাকে 100 রুবল পুরস্কার। আর যদি ভদ্রতার খাতিরে বলতে হয়, যেমন এই এখন আপনার আমার মধ্যে কথা হচ্ছে, তাহলে বলবো মানুষের রুচির কোনো সীমা পরিসীমা নেই। শিকারীদের কথাই ধরুন না কেন, কোনো শিকার খোঁজার বা শিকারের পেছনে তাড়া করার মতো কুকুরের জন্য তারা 500, 1000 দিতেও কার্পণ্য করবে না। কুকুর ভালো জাতের হলেই হলো। কেরানি মহোদয় গম্ভীর ভঙ্গিতে কথাগুলো শুনে যাচ্ছিল, আর সেই সঙ্গে হাতে করে আনা চিরকুটটিতে কটা অক্ষর আছে তাও গুনে চলছিল। তার আশপাশে চিরকুট নিয়ে দাঁড়িয়েছিল বহু সংখ্যক বৃদ্ধা, দোকানকর্মী ও চৌকিদার শ্রেণীর লোকজন। কোনোটাতে প্রকৃতিস্থ স্বভাব চরিত্রের এক কোচমান সেবাদান প্রার্থী, কোনোটাতে ছিল 1814 সালে প্যারিস থেকে আনা স্বল্পকাল ব্যবহৃত এক গাড়ি বিক্রির বিজ্ঞাপন, কোনোটাতে ধোবির কাজে অভ্যস্ত তবে অন্যান্য কাজেরও উপযোগী 19 বছর বয়স্কা ভূমিদাস কন্যা সেবা প্রার্থিনী। এছাড়াও বিজ্ঞাপনের মধ্যে ছিল একটা স্প্রিং ছাড়া মজবুত স্যাকরা গাড়ি, ছাইরঙ্গা চক্করওয়ালা 17 বছর বয়স্ক তরুণ তেজি ঘোড়া, লন্ডন থেকে প্রাপ্ত শালগম ও মূলার নতুন বীজ, দুটো আস্তাবল ও চমৎকার বার্চ অথবা ফার গাছের বাগান করার উপযোগী প্রশস্ত জমি সমেত যাবতীয় সুযোগ সুবিধা সম্পন্ন বাগান বাড়ি। একটা বিজ্ঞাপনে আবার ছিল পুরনো জুতো সোল ক্রয়োচ্ছুদের প্রতি আহ্বান। প্রতিদিন সকাল 8টা থেকে 3টের মধ্যে নিলাম ঘরে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে তাদের। গোটা দলটা যে ঘরে এসে জড়ো হয়েছিল সেটা ছিল ছোট। ঘরের বাতাস ছিল দারুণ ভারী, কিন্তু সরকারি কালেক্টর কভালিওভের পক্ষে কোনো গন্ধ টের পাবার উপায় নেই, যেহেতু সে মুখে রুমাল চাপা দিয়ে রেখেছে।
তাছাড়া তার খোদ নাকটাই। ঈশ্বর জানেন এখন কোথায়। মশাই শুনছেন? আমার আর্জিটা বড় দরকারি। অধৈর্য হয়ে শেষকালে সে বলে ফেলল, এক্ষুনি এক্ষুনি। দুরুবল 43 কোপেক। 1 মিনিট। এক রেবল 64 কোপেক। বুড়িয়া দারোয়ান শ্রেণীর লোকদের মুখের ওপর চিরকুটগুলো ছুঁড়ে দিতে দিতে পক্ষকেশ কেরানি মহোদয় বলে যাচ্ছিলেন, আপনার কি চাই? অবশেষে কভালিওভের উদ্দেশ্যে সে বলল, আমার আর্জিটা হলো এই যে, এমন একটা কাণ্ড ঘটে গেছে যাকে প্রতারণা না জুয়াচুরি কি বলবো, এখনো আমি কোনো মতে বুঝে উঠতে পারছি না। আপনার কাছে আমার অনুরোধ, কেবল এই কথাগুলো ছাপিয়ে দিন যে দুর্বৃত্তটিকে যে ব্যক্তি ধরে আমার কাছে এনে হাজির করতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। আপনার নাম পদবি জানতে পারি কি? না, নামটা আমি কি দরকার, ওসব আমি প্রকাশ করতে পারবো না। সরকারি পরামর্শদাতা চেকতারিওভের স্ত্রী, স্টাফ অফিসারের স্ত্রী পালাগিয়া গ্রিগোরিয়েভনা পত্তচিনা, এরকম বহু লোকজন আমার চেনা পরিচিত। ঈশ্বর না করুন হঠাৎ যদি জানাজানি হয়ে যায়। আপনি স্রেফ লিখুন না কেন সরকারি কালেক্টর, কিংবা আরো ভালো হয় যদি লেখেন জনৈক মেজর পদধারী। যে পালিয়েছে সে কি আপনার চাকর বাকরদের কেউ? আরে না না, তাহলে তো বড় ধরনের প্রতারণা বলা যেত না এটাকে। আমার কাছ থেকে পালিয়েছে নাসিকা। বড় অদ্ভুত নাম। তাই নাসিকা বাবাজিটি কি আপনার প্রচুর টাকা মেরেছে? নাসিকা হলো গিয়ে, আপনি যা ভাবছেন তা নয়। নাক, আমার একেবারে নিজস্ব নাক, যাকে বলে সেটা খোয়া গেছে, কোথায় জানি না। শয়তানের কারসাজি। কিন্তু কিভাবে খোয়া গেল? কোথায় যেন একটা গোলমাল ঠেকছে, ভালো মতো বুঝতে পারছি না। কিভাবে চুরি গেল সেটা আমি আপনাকে বলতে পারছি না। তবে আসল কথা হলো যে সে এখন শহরের এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর নিজের সরকারি পরামর্শদাতা বলে জাহির করছে। তাই আপনার কাছে আমার অনুরোধ, এই মর্মে বিজ্ঞাপন ছাপান যে ওটাকে ধরতে পারলে যেন বিন্দুমাত্র দেরি না করে অনতিবিলম্বে আমার কাছে এনে হাজির করা হয়। আপনি বিচার করে দেখুন, শরীরের এমন একটা দৃষ্টিগোচর অংশ ছাড়া আমার চলবে কি করে? এটা তো আর আমার পায়ের কড়ে আঙ্গুল নয় যে পা বুট জুতোর ভেতরে গলিয়ে দিলাম। ব্যাস, আঙুল না থাকলেও কারো জানার উপায় নেই। আমি বৃহস্পতিবার সরকারি পরামর্শদাতা চেকতারিওভের স্ত্রীর সঙ্গে দেখা করতে যাই। স্টাফ অফিসারের স্ত্রী পালাগেইয়া গ্রিগোরিয়েভনা পদত্তচিনার কাছেও যাই। তার আবার বেশ সুন্দরী একটি মেয়ে আছে। দুজনের সঙ্গেই আমার দারুণ দহরম মহরম। তাই বলি কি, আপনি নিজেই বিচার করে দেখুন, এখন আমি কি করে এখন আমি তাদের কাছে যাই? কেরানি যেভাবে শক্ত করে ঠোঁট কামড়ালো তাতে বোঝা গেল যে সে সত্যি সত্যি দারুণ ভাবনায় পড়ে গেছে। না, এ ধরনের বিজ্ঞাপন পত্রিকায় ছাপানো আমার পক্ষে অসম্ভব। অনেকক্ষণ চুপ করে থাকার পর অবশেষে সে বলল, কেন, কি কারণে? পারবো না, বললাম তো। পত্রিকার সুনাম নষ্ট হতে পারে। সকলেই যদি লিখতে শুরু করে যে তাদের নাক খোয়া গেছে, তাহলে অমনিতেই লোকে বলে যে পত্রিকায় অনেক আজেবাজে মিথ্যে গুজব ছাপানো হয়। কিন্তু এটা আজেবাজে হলো কি করে শুনি? আমার তো মনে হয় সেরকম কিছুই এর মধ্যে নেই। নেই সেটা আপনার মনে হচ্ছে, অথচ এই ধরুন না কেন গত সপ্তাহের ঘটনাটা। আপনি যেমন এসেছেন ঠিক সেইভাবে একজন সরকারি কর্মচারী এলো একটা চিরকুট নিয়ে। হিসাব করে দাঁড়ালো 2 রুবল 73 কোপেক। আর গোটা বিজ্ঞাপনের বক্তব্যটা হলো এই যে কালো লোমওয়ালা এক পুরল কুকুর হারিয়েছে। মনে হতে পারে এতে আর কি আছে, কিন্তু ব্যাপারটা গড়ালো মানহানির মামলায়। আসলে এই পুডল ছিল এক ক্যাশিয়ার, কোন প্রতিষ্ঠানের তা মনে করতে পারছি না। কিন্তু আমি তো আর কোনো পুডল সম্পর্কে বিজ্ঞাপন দিতে যাচ্ছি না। বিজ্ঞাপন দিচ্ছি আমার নিজের নাক সম্পর্কে, অর্থাৎ বলতে গেলে খোদ নিজের সম্পর্কে। না, এ ধরনের বিজ্ঞাপন আমি কোনো মতেই ছাপতে পারি না। আমার নাক সত্যি সত্যি খোয়া গেলেও নয়। খোয়া যদি গিয়ে থাকে তাহলে ডাক্তারের কাজ। শুনেছি এমন লোকও আছে যারা যে কোনো রকম নাক বসাতে পারে। কিন্তু সে যাকগে, আমি দেখতে পাচ্ছি আপনি বেশ রগুড়ে লোক। লোকজনের সঙ্গে হাসি ঠাট্টা করতে ভালোবাসেন। ঈশ্বরের পবিত্র নামের দিব্যি, ব্যাপারটা যখন এত দূরে এসে ঠেকেছে তখন দেখাতেই হচ্ছে। ঝামেলায় কাজ কি? কেরানি নস্যি টানতে টানতে বলে চলল। অবশ্য তেমন ঝামেলা যদি মনে না করেন তাহলে একবার দেখতে পেলে মন্দ হতো না। সরকারি কালেক্টর কভালিও
মুখের উপর থেকে রুমালটা সরিয়ে নিল। সত্যি অদ্ভুত তো, কেরানি বলল। জায়গাটা একেবারে লেপা পোছা, যেন সবে সেকা একটা চাপাটি। হ্যাঁ, এমনই সমান যে বিশ্বাস করা যায় না। তাহলে এখনো কি আপনি তর্ক করবেন? আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন যে বিজ্ঞাপনটা না ছাপালে চলছে না। আমি আপনার প্রতি অশেষ কৃতজ্ঞ থাকব। এই উপলক্ষে আপনার সঙ্গে পরিচিত হওয়ায় আমি বড়ই আনন্দিত। নিজেকে পরম সৌভাগ্যবান জ্ঞান করছি। এ থেকে বুঝতে বাকি থাকে না যে মেজর এবারে খানিকটা খোশামদের আশ্রয় গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ছাপানোটা অবশ্যই তেমন কঠিন ব্যাপার নয়, কেরানি বলল। তবে এতে আপনার কোনো লাভ তো আমি দেখতে পাচ্ছি না। যদি নেহাতি এ ব্যাপারে কিছু করতে চান, তাহলে বরং যার কলমে জোর আছে এমন কাউকে দিয়ে বিষয়টিকে অসাধারণ প্রকৃতির ঘটনা বলে তুলে ধরুন। প্রবন্ধটা উত্তরের মধুকর কাগজে ছাপতে দিন। এই বলে সে আরও এক টিপ নস্যি নিল। যুব সম্প্রদায়ের উপকারের জন্য বলতে গেলে সে নাক মুছল, কিংবা অমনিতেই সকলের কৌতূহল চরিতার্থ করার জন্য। সরকারি কালেক্টর সম্পূর্ণ হতাশ হয়ে পড়ল। সে চোখ নামালো খবরের কাগজের পাতার উপরে। জায়গাটা থিয়েটারের বিজ্ঞপ্তিতে ভরা। সেখানে এক এক আকর্ষণীয় অভিনেত্রীর নাম চোখে পড়তে তার মুখে প্রায় হাসি হাসি ভাব ফুটে উঠল। তার হাতও চলে গেল পকেটে। 5 রুবলের নোট কাছে আছে কিনা দেখার উদ্দেশ্যে, যেহেতু কভালিওভের মতে স্টাফ অফিসারদের বসা উচিত গদিওয়ালা সিটে। কিন্তু সঙ্গে সঙ্গে নাকের কথাটা মনে পড়তেই সব বরবাদ হয়ে গেল। কেরানিটি নিজেও যেন কভালিওভের সংকটাপন্ন অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ল। কভালিওভের দুঃখ অত্যন্ত কিঞ্চিত পরিমাণেও লাঘবের বাসনা সে গুটি কয়েক কথায় তার সমবেদনা জানানো সৌজন্যমূলক বলে গণ্য করল। সত্যি কথা বলতে গেলে কি, আপনার জীবনে যে এরকম একটা ঘটনা ঘটে গেল, তার জন্য আমার বড় দুঃখ হচ্ছে। একটি নস্যি নেওয়া কি আপনার পক্ষে ভালো হবে না? এতে মাথার যন্ত্রণা আর মনমরা ভাবটা ছেড়ে যায়। এমনকি অর্শের পক্ষেও এটা ভালো। বলতে বলতে কেরানিটি কভালিয়নের সামনে নস্যিদানি ধরে টুপি পরিহিতা কোনো এক মহিলার প্রতিকৃতি আঁকা ঢাকনাটা বেশ কায়দা করে ঘুরিয়ে নিচে সরিয়ে দিল। এহেন হঠকারিতায় কভালিয়ভের ধৈর্যচ্যুতি ঘটল। আমি ভেবে পাই না, এ নিয়ে আপনি রসিকতা করেন কি করে? সে রেগে গিয়ে বলল, আপনি কি দেখতে পাচ্ছেন না, নস্যি যেখান দিয়ে টানব সেই জিনিসটাই আমার নেই। জাহান্নামে যাক আপনার নস্যি। এই অবস্থায় ওটার দিকে তাকানোরও প্রবৃত্তি নেই আমার। আপনার ওই জঘন্য বেরেজিনস্কি মার্কা তো দূরের কথা, যদি খোদ রাপে এনে দিতেন তাহলেও নয়। এই বলে সে দারুণ বিরক্ত হয়ে খবরের কাগজের অফিস বেরিয়ে রওনা দিল পুলিশ সুপারিনটেন্ডেন্টের উদ্দেশ্যে। লোকটি ছিল চিনির পরম ভক্ত। তার বাড়িতে পুরো সামনের ঘরটা, যেটা আবার খাবার ঘরও বটে, চিনির ডেলায় সাজানো। ডেলাগুলোকে বন্ধুত্বের খাতিরে তাকে নানান সময় উপঢৌকন দিয়েছে ব্যবসায়ীরা। বাড়ির রাঁধুনি এই সময়ে সুপারিনটেন্ডেন্টের পা থেকে তার আনুষ্ঠানিক জ্যাকবুট জুতার জোড়া খুলছিল। তলোয়ার এবং আসব সামরিক উপকরণ শান্তভাবে ঘরের এ কোনায় ও কোনায় ঝুলছিল। আর ভয়ঙ্কর তেকোনা টুপিটা নিয়ে খেলা করছিল তার 3 বছরের ছেলে। সুপারিনটেন্ডেন্ট এখন যুদ্ধ বিপর্যস্ত সামরিক জীবনের পর শান্তি সুখ উপভোগের জন্য প্রস্তুত হচ্ছে। কভালিওভ যখন তার কাছে এসে উপস্থিত হলো, ঠিক তার সামান্য আগে সে হাত পা টান টান করে ছড়িয়ে দিয়ে কোকিয়ে উঠে বলেছিল, ঘন্টা 2 আরামসে ঘুম দেয়া যাবে। তাই অনুমান করা যেতে পারে যে কালেক্টরের আগমন ছিল সম্পূর্ণ অসময়োচিত। আমার তো মনে হয় ওই সময় সে যদি অন্তত কয়েক পাউন্ড চা কিংবা খানিকটা বনাত কাপড়ও উপঢৌকন হিসেবে আনত, তাহলেও তেমন একটা সাদর অভ্যর্থনা পেত না। সুপারিনটেন্ডেন্ট ছিল যাবতীয় শিল্প ও বাণিজ্যের পরম উৎসাহদাতা। তবে সে সবচেয়ে বেশি পছন্দ করত ব্যাংক নোট। জিনিসের মতো জিনিস বটে, সে সচরাচর বলতো। এর চেয়ে ভালো জিনিস আর কিছুই নেই। খাওয়ানোর দরকার নেই, জায়গা অল্প লাগে, পকেটে সবসময় জায়গা হয়ে যায়, পড়ে গেলেও ভাঙে না। সুপারিনটেন্ডেন্ট শুষ্ক কণ্ঠে কভালিওভকে অভ্যর্থনা জানালো। বলল যে মধ্যাহ্নভোজের পর তদন্ত চালানোর সময় নয়। স্বয়ং প্রকৃতির নির্দেশেই যে পেট পুড়ে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করা উচিত। এ থেকে কালেক্টর বুঝতে পারল যে প্রাচীন জ্ঞানীদের বাণী পুলিশ সুপারিনটেন্ডেন্টের অজানা নয়। তাছাড়া কোনো ভালো লোকের নাক কেউ ছিনিয়ে নেয় না। আর দুনিয়ার মেজর অনেক রকমের আছে। এমন আছে যাদের পরনে একটা ভদ্রস্থ জামা পর্যন্ত নেই, যারা অস্থানে কুস্থানেও যাতায়াত করে। রেখে থেকে নয়, সরাসরি মুখের ওপর কথা।
এখানে উল্লেখ করা দরকার যে কভালিওভ ছিল অত্যন্ত স্পর্শকাতর লোক। তার নিজের সম্পর্কে যা কিছু বলা হোক না কেন সে ক্ষমা করতে পারে, কিন্তু তার পদ বা খেতাব নিয়ে লোকে কিছু বলবে এটা সে কোনো মতেই বরদাস্ত করতে পারে না। তার মনে হলো নাট্যাভিনয়ে মেজরের নিচের শ্রেণীর সৈন্যদের নিয়ে যা খুশি দেখানো হোক না কেন তাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু স্টাফ অফিসারের ওপর আক্রমণ করা কিছুতেই সহ্য করা চলে না। পুলিশ সুপারিনটেন্ডেন্টের অভ্যর্থনায় সে এমন হতভম্ব হয়ে গেল যে মাথা ঝাঁকিয়ে মর্যাদাব্যঞ্জক স্বরে 2 হাত সামান্য ছড়িয়ে সে বলল, আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনার পক্ষ থেকে এ ধরনের অপমানজনক মন্তব্যের পর আমার আর কিছুই বলার নেই। সঙ্গে সঙ্গে সে বেরিয়ে গেল। বাড়িতে যখন সে ফিরে এলো তখন নিজের পায়ে প্রায় কোনো সাড়াই পাচ্ছিল না। ইতোমধ্যে অন্ধকার ঘনিয়ে এসেছে। এতক্ষণের অনর্থক খোঁজাখুঁজির পর নিজের ফ্ল্যাটটাকে তার কাছে মনে হতে লাগলো ভয়ানক কুৎসিত আর বিষণ্ণ ধরনের। সামনের ঘরটাতে প্রবেশ করতে গিয়ে সে দেখতে পেল যে চাকর ইভান ছোপ ধরা চামড়ার কোচে চিত হয়ে শুয়ে ছাদের কড়িকাঠ লক্ষ্য করে থুতু ছুঁড়ে বেশ সাফল্যের সঙ্গে বারবার একটা নির্দিষ্ট লক্ষ্য ভেদ করছে। লোকটার ওই ঔদাসীন্যে কালেক্টর ক্ষিপ্ত হয়ে উঠল। টুপি দিয়ে তার কপালে এক ঘা কষিয়ে বলল, শুয়োর কোথাকার, সবসময় আজেবাজি কাজ। ইভান তৎক্ষণাৎ তার জায়গা ছেড়ে লাফিয়ে উঠে সাঁ করে ছুটে এলো প্রভুর গা থেকে আচকানটা খোলার জন্য। নিজের ঘরে প্রবেশ করে ক্লান্ত ও বিষণ্ণ মেজর গদিয়াঁটা চেয়ারে গা এলিয়ে দিল। অবশেষে পরপর কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে বলল, হায় ঈশ্বর, কেন এই দুর্ভাগ্য? যদি হাত বা পা যেত সেও ছিল এর চাইতে ভালো। কান যদি যেত সেটা খারাপই হতো, কিন্তু তাও সহ্য করা যেত। কিন্তু নাক ছাড়া মানুষ, কি বলা যায় তাকে? পশু নয়, পাখি নয়, মানুষও নয়, স্রেফ তুলে নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়ার বস্তু। আর তাও যদি কাটা যেত যুদ্ধে কিংবা ডুয়েলে, কিংবা আমাদের নিজের কোনো দোষে। কিন্তু দেখো, খোয়া গেল নাকটা বিনা কারণে, বেফায়দা ঝুটমুট। না না, এ হতে পারে না। খানিকটা ভেবে নিয়ে সে যোগ করল, নাক খোয়া যাওয়া এক অবিশ্বাস্য ব্যাপার, কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়। সম্ভবত আমি স্বপ্ন দেখছি, নয়তো নেহাতি আমার মনের ভ্রান্তি। এমনও তো হতে পারে যে জলের বদলে আমি ভুলক্রমে খেয়ে ফেলেছি ভদকা, যে ভদকা আমি দাড়ি কামানোর পর চিবুকে ঘষি। বোকা ইভান, বোতলটা উঠিয়ে রাখিনি। সম্ভবত আমি খেয়ে ফেলেছি সবটুকু। সে যে মাতাল নয় এ বিষয়ে সত্যি সত্যি নিশ্চিত হওয়ার জন্য মেজর নিজের গায়ে এত জোরে চিমটি কাটল যে যন্ত্রণায় চেঁচিয়ে উঠল নিজেই। এই যন্ত্রণার ফলে তার সম্পূর্ণ প্রত্যয় হলো যে সে সক্রিয় এবং জাগ্রত। ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে এবং প্রথমে এই আশায় চোখ কচলালো যে নাকটা হয়তো যথাস্থানে দেখা গেলেও যেতে পারে, কিন্তু পর মুহূর্তেই এক লাফে পিছিয়ে বলে উঠল, ওহ, কি বিদঘুটে দৃশ্য! ব্যাপারটা সত্যি সত্যি দুর্বোধ্য। বোতাম, রূপোর চামচ, ঘড়ি কিংবা ওই ধরনের কিছু জিনিস খোয়া গেলে না হয় একটা মানে হয়, কিন্তু গেল তো গেল, এ কি খোয়া গেল, তাও আবার কিনা নিজের ফ্ল্যাটে। মেজর কভালিওভ সমস্ত পরিস্থিতি মনে মনে বিবেচনা করে এটাই সত্যের অনেকটা কাছাকাছি বলে অনুমান করল যে এর জন্য সম্ভবত স্টাফ অফিসার পদতচিনার স্ত্রী ছাড়া আর কেউ দায়ী নয়। ভদ্রমহিলার ইচ্ছে ছিল যে যেন তার মেয়েকে বিয়ে করে। মেয়েটির সঙ্গে ফষ্টিনষ্টি করতে তার নিজেরও মন্দ লাগত না, কিছু চূড়ান্ত কোনো কথা দেওয়ার ব্যাপারটা সে পরিহার করে এসেছে। স্টাফ অফিসারের পত্নী যখন কন্যাকে তার সঙ্গে বিয়ে দেবার ইচ্ছে তাকে স্পষ্টাস্পষ্টি জানালেন, তখন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিল। সবিনয়ে জানালো যে তার বয়স এখনো কম, তার আরও 5 বছর চাকরি করা দরকার যাতে বয়স পুরোপুরি 42 হয়। আর সেই কারণে স্টাফ অফিসারের পত্নী সম্ভবত প্রতিহিংসাবশত তার সর্বনাশ করার মতলব এঁটেছেন। হয়তো কোনো ডাইনির সাহায্য নিয়েছেন, কেননা নাকটা যে কাটা গেছে এটা কোনো মতেই ভাবা যাচ্ছে না। এছাড়া তার ঘরে কেউ আসেনি। নাপিত ইভান ইয়াকোভলেভিচ তার দাড়ি কামিয়েছে বটে, কিন্তু সে তো বুধবারে, গোটা বুধবার ধরে, এমনকি পুরো বৃহস্পতিবারটাও তার নাক অক্ষত ছিল। এটা তার মনে আছে এবং বেশ ভালোভাবেই মনে আছে। তাছাড়া সেরকম হলে তো ব্যথাই টের পেত সে, আর নিঃসন্দেহে কোনো ক্ষত অত তাড়াতাড়ি শুকোতও না এবং চাপাটির মতো এমন ল্যাপাপোছাও হতো না। সে মনে মনে মতলব আঁটতে লাগলো কি করা যায়। স্টাফ অফিসারের স্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা ঠুকবে, নাকি নিজেই তার বাসায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করবে। দরজার সমস্ত ফাঁকফোকর দিয়ে আলোর ঝলক এসে ঘরে ঢুকল। বোঝা গেল যে সামনের ঘরে ইভান ইতোমধ্যেই মোমবাতি জ্বেলেছে, ফলে ভাবনায় ছেদ পড়ল মেজরের। পাঁচিরে মোমবাতি আগ বাড়িয়ে ধরে সারা ঘর উজ্জ্বল আলোয় আলোকিত করে আবির্ভাব ঘটল ইভানের।
কভালিওভের প্রথম প্রতিক্রিয়া হলো রুমাল তুলে নিয়ে সেই জায়গাটা চাপা দেয়া যেখানে গতকালও বিরাজ করছিল তার নাক, যাতে কর্তার এই অদ্ভুত অবস্থা দেখে বোকা লোকটার মুখ হা না হয়ে যায়। ইভান তার নিজের খুপড়িতে ফিরে যেতে না যেতে সামনের ঘরে শোনা গেল অপরিচিত কণ্ঠস্বর। কে যেন জিজ্ঞেস করল, সরকারি কালেক্টর কভালিওভ এখানে থাকেন কি? ভেতরে আসুন, মেজর কভালিওভ এখানে। ঝট করে লাফ দিয়ে উঠে দরজা খুলতে খুলতে কভালিওভ বলল। প্রবেশ করলো এক পুলিশ কর্মচারী। চেহারাটা সুন্দর, দুপাশে জুলপি জোড়া না একেবারে ফ্যাকাশে না গাঢ় রঙের, গাল বেশ ভরাট। এ হলো সেই পুলিশ কর্মচারীটি কাহিনীর শুরুতে যাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম ইসাকিয়েভস্কি ব্রিজের প্রান্তে। যদি কিছু মনে না করেন, আপনি কি না হারিয়েছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন, ওটা এখন পাওয়া গেছে। বলেন কি? মেজর কভালিয়েভ চেঁচিয়ে উঠল। আনন্দে তার বাক্যস্ফূর্তি হচ্ছে না। সে চোখ বিস্ফারিত করে তাকালো তার সম্মুখে দণ্ডায়মান দারোগার দিকে। দারোগা সাহেবের ফোলা ফোলা ঠোঁট আর গালের ওপর মোমবাতির কাঁপা কাঁপা উজ্জ্বল আলো নাচছে। কিভাবে পেলেন? অদ্ভুত ঘটনাক্রমে। ওটাকে প্রায় পথেই পাকড়াও করি। একটা গাড়িতে চেপে রিগায় চলে যাবার তাল করছিল। পাসপোর্টটা ছিল অনেক আগের, এক সরকারি কর্মচারীর নামে। আর অদ্ভুত ব্যাপার হলো এই যে, গোড়ায় আমি নিজেও ওকে কোনো ভদ্রলোক বলে ভেবেছিলাম, কিন্তু সৌভাগ্যবশত আমার সঙ্গে চশমা ছিল, তাতেই আমি দেখতে পেলাম যে ওটার নাক। আমার আবার দৃষ্টিটা ক্ষীণ কিনা, আপনি যদি আমার সামনাসামনি দাঁড়ান তাহলে আমি কেবল দেখতে পাবো যে আপনার মুখ আছে, কিন্তু না নাক না দাড়ি কিছুই ঠাউর করতে পারবো না। আমার শাশুড়ি মানে আমার স্ত্রীর মাও কিছুই দেখতে পান না। উত্তেজনায় আত্মহারা হয়ে পড়ল কভালিও। কোথায় কোথায় আছে? আমি এক্ষুনি যাব। অধীর হবেন না, ওটা আপনার দরকার জেনেই আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আর অদ্ভুত ব্যাপার হলো এই যে, এ কাজের নাটের গুরু ভজনেসনস্কায়া স্ট্রিটের এক ঠক নাপিত, যে এখন হাজতবাস করছে। এই দুদিন আগেও একটা দোকান থেকে সে 1 ডজন বোতামের একটা পাতা সরিয়েছে। আপনার নাক যেমন ছিল অবিকল তেমনি আছে। এই বলে পুলিশ ইন্সপেক্টর পকেটে হাত গুলিয়ে বার করল কাগজে মোড়ার নাক। হ্যাঁ এটাই, কভালিয়েভ চেঁচিয়ে উঠল। আরে এটাই তো। আসুন, আজ আমার সঙ্গে 1 কাপ চা খাবেন। খেতে পারলে পরম কৃতার্থ বোধ করতাম, কিন্তু কিছুতেই পারছি না। আমাকে আবার এখান থেকে যেতে হবে সংশোধনাগারে। সমস্ত জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হয়ে উঠেছে। আমার বাড়িতে আমাদের সঙ্গে বাস করেন শাশুড়ি, মানে আমার স্ত্রীর মা। এছাড়া আছে ছেলেপুলে, বিশেষত বড়টা রীতিমতো সম্ভাবনাপূর্ণ, খুব বুদ্ধিমান, কিন্তু পড়াশোনা চালানোর কোনো রকম সঙ্গতিই নেই। ইঙ্গিতটা আজ করতে পেরে কভালিওভ টেবিল থেকে একটা 10 রুবলের নোট নিয়ে ইন্সপেক্টরের হাতে গুঁজে দিল। ইন্সপেক্টর নিচু হয়ে অভিবাদন জানিয়ে দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন। আর ঠিক পরক্ষণেই কভালিওভ শুনতে পেল রাস্তায় তার কণ্ঠস্বর। চাষবুষো শ্রেণীর একটা বোকা লোক গাড়ি নিয়ে সোজা বুলভারে উঠে পড়ায় তাকে সে উত্তম মাধ্যম দিচ্ছে। পুলিশ ইন্সপেক্টর চলে যাবার পর কালেক্টরটি কয়েক মিনিট কেমন যেন একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ডুবে রইল। অপ্রত্যাশিত আনন্দে সে এমনই অভিভূত হয়ে পড়েছিল যে দেখা এবং উপলব্ধি করার ক্ষমতা ফিরে পেতে তার বেশ কয়েক মিনিট গেল। সে সন্তর্পণে 2 হাতে অঞ্জলি পেতে উদ্ধারপ্রাপ্ত নাকটা সেখানে রেখে সেটাকে মনোযোগ দিয়ে আরও একবার দেখল। হ্যাঁ ঠিকই, এটাই বটে, মেজর কভালিও বলল। হ্যাঁ, এই তো বাঁদিকে সেই ফুসকুড়িটা যেটা গতকাল হয়েছিল। মেজর আনন্দে প্রায় হেসেই ফেলল। কিন্তু পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, আর এই কারণেই আনন্দ পরবর্তী মুহূর্তে প্রথম মুহূর্তের মতো গভীর থাকে না। তারও পরের মুহূর্তে হয়ে আসে আরও ক্ষীণ, এবং অবশেষে মনের সাধারণ অবস্থার সঙ্গে অলক্ষিতে মিশে মিশে একাকার হয়ে যায়। জলের বুকে ঢিল পড়লে যে বৃত্তাকার লহরী সৃষ্টি হয়, তা যেমন শেষ পর্যন্ত মসৃণ জলপৃষ্ঠে মিশে যায়, ঠিক তেমনি কভালিওভ এসব কিছু নিয়ে ভাবতে শুরু করেছে। আর তখনই তার চৈতন্য হলো যে ব্যাপারটা এখনো মিটে যায়নি। নাক খুঁজে পাওয়া গেছে বটে, কিন্তু তাকে যে সারতে হবে, যথাস্থানে লাগাতে হবে। কিন্তু যদি আটকানো না যায় তাহলে? নিজেই নিজেকে প্রশ্ন করার পর মেজর ফ্যাকাশে হয়ে গেল। একটা দুর্বোধ্য আতঙ্ক এসে ভর করল তার ওপর। সে ছুটে গেল টেবিলের দিকে। নাকটা যাতে কোনো মতেই বাঁকা বসানো না হয়, তার জন্য সে আয়না টেনে বার করল। হাত কাঁপছিল তার। সাবধানে হুঁশিয়ার হয়ে নাকটাকে সে আগেকার জায়গায় বসালো। কি সাংঘাতিক, নাক এঁটে থাকছে না। সে ওটাকে মুখের সামনে নিয়ে এলো। মুখের সামান্য ভাব দিয়ে একটু গরম করে নিয়ে আবার 2 গালের মাঝখানকার সমতল জায়গায় এনে ধরল। কিন্তু নাক কিছুতেই নিজের জায়গায় থাকছে না।
হাই, লেগে থাক আহাম্মক কোথাকার, ধমকে উঠল সে। কিন্তু নাক তখন কাঠের টুকরোর মতো টেবিলের ওপর পড়ে এমন এক বিদঘুটে আওয়াজ করলো যেন একটা ছিপি। খিঁচুনির ফলে মেজরের মুখ বেঁকে রইল। তাহলে কি ওটা জোড়া লাগবেই না? ভয় পেল মেজর। কিন্তু কতবারই না সে তাকে যথাস্থানে রাখতে গেল, সব চেষ্টা বৃথা। ওই বাড়িরই দোতলায় সবচেয়ে ভালো ফ্ল্যাটে ভাড়া থাকতেন এক ডাক্তার। ইভানকে ডেকে মেজর তাকে আনতে পাঠালো। এই ডাক্তারটি বিশিষ্ট চেহারার পুরুষ, চমৎকার কালো কুচকুচে জুলফি, তার ঘরণীটিও তাজা স্বাস্থ্যবতী। তিনি সকালে টাটকা আপেল খান, রোজ সকালে প্রায় ৪৫ মিনিট ধরে গার্গল করেন এবং ৫টি বিভিন্ন ধরনের ব্রাশ দিয়ে দাঁত মেজে মুখের ভেতরটা অসাধারণ পরিষ্কার রাখেন। ডাক্তার সঙ্গে সঙ্গে এসে হাজির হলেন। কতদিন যাবৎ দুর্ঘটনাটা ঘটেছে জিজ্ঞেস করার পর ডাক্তার চিবুক ধরে মেজর কভালিওভের মাথা ওপরে তুললেন এবং আগে যেখানে নাক ছিল ঠিক সেই জায়গাটায় বুড়ো আঙুল দিয়ে এমন ঠুসকি মারলেন যে মেজরের মাথাটা ঝটকা মেরে পেছনে হালাতে বাধ্য হলো। ফলে মাথার পেছন দিকটা ঠুকে গেল দেয়ালে। চিকিৎসক বললেন ওটা কিছু নয়, বলে দেয়াল থেকে খানিকটা সরে আসতে পরামর্শ দিলেন। এরপর মাথাটা প্রথমে ডান দিকে হালাতে নির্দেশ দিয়ে যেখানে আগে নাক ছিল সেই জায়গায় স্পর্শ করে বললেন, হুম। তারপর তাকে ইঙ্গিত করলেন বাঁ দিকে মাথা হেলাতে এবং আবার বললেন, হুম। আর পরিশেষে বুড়ো আঙুল দিয়ে আবার এমন একটা টুসকি মারলেন যে দাঁত দেখতে গেলে ঘোড়া যেমন করে সেইভাবে মেজর কভালিওভ মাথা ঝাটকা দিল। এহেন পরীক্ষার পর চিকিৎসক মাথা নাড়িয়ে বললেন, না, সম্ভব না। আপনি বরং এই অবস্থাতেই থাকুন, কেননা কিছু করতে গেলে আরো খারাপ হতে পারে। ওটাকে লাগানো যে যায় না এমন না, আমি হয়তো এক্ষুনি লাগিয়ে দিতাম, কিন্তু আমি আপনাকে সত্যি করে বলছি এতে আপনার খারাপই হবে। চমৎকার কথা, নাক ছাড়া আমার চলবে কি করে শুনি? কভালিওভ বলল, এখন যেমন আছে এর চেয়ে খারাপ তো আর কিছু হতে পারে না। এটা যে ছাই কি তা একমাত্র শয়তানই জানে। এরকম যাচ্ছে তাই অবস্থায় কোথায় আমি মুখ দেখাবো? আমার ভালো ভালো চেনা পরিচিত লোকজন আছে। এই তো আজই দুটো বাড়ি সান্ধ্য আসরে আমার যাওয়া দরকার। অনেকের সঙ্গে আমার আলাপ। সরকারি পরামর্শদাতা চেকতারিতের স্ত্রী, স্টাফ অফিসারের স্ত্রী পদত চীনা। যদিও তার বর্তমান আচরণের পর পুলিশের মাধ্যমে কিছু করা ছাড়া তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনার কাছে মিনতি করছি, কভালিওভ কাতর কণ্ঠে বলল। কোনো উপায় কি নেই? কোনো রকমে আটকে দিন, ভালো হোক খারাপ হোক লেগে থাকলেই হলো। তেমন বিপদ দেখলে হাত দিয়ে সামান্য ঠেলে ধরে রাখতেও আমি রাজি। তাছাড়া আমি নাচিও না, সুতরাং অসাবধানতাবশত বেচাল হয়ে গিয়ে যে নাকের ক্ষতি করব এমন সম্ভাবনা নেই। আপনার ভিজিটের জন্য কৃতজ্ঞতার ব্যাপারে যদি বলেন তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আমার সাধ্যে যতটা কুলোয়। বিশ্বাস করুন, ডাক্তারের কণ্ঠস্বর উঁচু পর্দায় উঠল না, নিচেও নামল না। সম্মোহন শক্তিসম্পন্ন সুমধুর কণ্ঠে তিনি বললেন, আমি ব্যক্তিগত লাভের জন্য কখনো চিকিৎসা করি না। এটা আমার নিয়ম এবং শাস্ত্রকলার বিরোধী। ভিজিটের জন্য ফি আমি অবশ্যই নেই, কিন্তু তার একমাত্র কারণ এই যে না নিলে লোকে মনে দুঃখ পাবে। আপনার নাক আমি নিশ্চয়ই লাগিয়ে দিতে পারতাম, কিন্তু হলফ করে বলছি আপনি যদি নেহাতি আমার কথা বিশ্বাস না করেন এর ফল অনেক বেশি খারাপ হবে। বরং প্রকৃতির নিজের কার্যকলাপের ওপর এটা ছেড়ে দিন। ঘন ঘন ঠান্ডা জলে মুখ ধুন। আমি আপনাকে আশ্বাস দিতে পারি নাক থাকলে আপনি যেমন সুস্থ থাকতেন, না থাকলেও ততটাই থাকবেন। আর নাকটা আমার পরামর্শ যদি শোনেন, স্পিরিট দিয়ে একটা বয়ামের ভেতর রেখে দিন, কিংবা আরো ভালো হয় যদি তার সঙ্গে যোগ করেন বড় চামচের 2 চামচ ঝাল ভোদকা ও ঐশোধুষ্ণ ভিনিগার। তাহলে ওটার বদলে আপনি বেশ ভালো দাম পেতে পারেন। এমনকি আমি নিজেই নিতে পারি যদি আপনার দাম তেমন চড়া না হয়। না না, কোনো দামেই বিক্রি করব না, মেজর কভালিওভ মরিয়া কণ্ঠে চেঁচিয়ে বলল। ওটা নষ্ট হয়ে যাক তাও সই। মাফ করবেন, জবাবে ডাক্তার বললেন, আমি আপনার উপকারে আসতে চেয়েছিলাম, তা কি আর করা যাবে। আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, এটা তো অন্তত আপনি দেখেছেন। এই বলে ডাক্তার গুরুগম্ভীর চালে ঘর থেকে বেরিয়ে গেলেন। কভালিওভ তার মুখের দিকে পর্যন্ত তাকালোও না, কেবল গভীর নিরাসক্ত দৃষ্টিতে দেখতে পেল ডাক্তারের কালো টেইলকোটের হাতার ফাঁক থেকে উকি মারছে শার্টের ধূসার ধবল ও পরিচ্ছন্ন হাতার অগ্রভাগ। পরদিন সে ঠিক করল অভিযোগ দায়ের করার আগে স্টাফ অফিসারের পত্নীকে একটা চিঠি লিখে জিজ্ঞেস করবে তার হক জিনিস তিনি তাকে বিনা যুদ্ধে ফিরে দিতে রাজি আছেন কিনা। চিঠিটার বয়ান ছিল এই, প্রিয় মহাশয়া, আলেকজান্দ্রা গ্রিগোরিয়েভনা,
আপনার অদ্ভুত আচরণের কারণ আমার বোধগম্য নয়। আপনি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যে এবংবিধ আচরণের ফলে আপনার লাভের কোনো সম্ভাবনা নাই এবং কোনো মতেই আপনি আপনার কন্যার পানি গ্রহণে আমাকে বাধ্য করতে পারবেন না। বিশ্বাস করুন, আমার নাসিকা সংক্রান্ত ঘটনা আমি সম্পূর্ণ অবগত আছি এবং এটাও নিশ্চিত জানি যে এই কর্মে মূলত সংশ্লিষ্ট রয়েছেন আপনি। আপনি ছাড়া অন্য কেউ না। এর আকস্মিক স্থানচ্যুতি, পলায়ন ও ছদ্মবেশ ধারণ, কখনো সরকারি কর্মচারীর বেশ ধারণ, অবশেষে নিজ মূর্তি ধারণ, আপনার কিংবা আপনার তুল্য যারা মহৎ কর্মে লিপ্ত রয়েছেন তাদের মন্ত্রের প্রভাব ব্যতিরেকে অন্য কিছু নয়। আমার পক্ষ থেকে আমি এই মর্মে আপনাকে পূর্বাহ্নে অবগত করা প্রয়োজন বলে বিবেচনা করি যে আমার উল্লেখিত নাসিকা যদি ঠিক স্থানে প্রত্যাবর্তিত না হয়, তাহলে আমি আইনের রক্ষণাবেক্ষণ ও পৃষ্ঠপোষকতার আশ্রয় নিতে বাধ্য হব। এতদ সত্ত্বেও আপনাকে পরম শ্রদ্ধা জানিয়ে কৃতার্থ বোধ করতেছি। ভবদীয় সেবক প্লাতন কভালিওভ। প্রিয় মহাশয় প্লাতন কুজমিচ, আপনার পত্র পেয়ে সত্যি সাতিশয় আশ্চর্য বোধ করলাম। আমি অকপটে স্বীকার করছি যে এবংবিধ অন্যায় ভর্ৎসনা কোনো মতেই প্রত্যাশা করিনি। আপনার কাছ থেকে তো অবশ্যই না। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে যে সরকারি কর্মচারীর উল্লেখ আপনি করেছেন তাকে আমি কদাচ স্বগৃহে অভ্যর্থনা জানাইনি। ছদ্মবেশেও নয়, সমূর্তিতেও না। সত্য বটে, ফিলিপ ইভানভিচ পতানচিকভ আমার গৃহে আসতেন, আর যদিও তিনি যথার্থই আমার কন্যার প্রাণী প্রার্থনা করেছেন এবং যদিও তিনি সুপাত্র, আচরণের সংযত ও পরম বিদ্বান, তবু আমি তাকে কদাচ কোনরূপ আশা ভরসা প্রদান করিনি। আপনি নাসিকার প্রসঙ্গ উল্লেখ করেছেন। এত দ্বারা আপনি যদি এমত বলিতে চান যে আমি আপনার প্রতি উন্নাসিকতা প্রকাশ করছি এবং আনুষ্ঠানিকভাবে আপনাকে প্রত্যাখ্যান করছি, তাহলে আমি এভাবে বিস্মিত না হয়ে পারি না যে আপনি নিজেই এই সম্পর্কে বলছেন, যখন আমি আপনার অবিদিত নাই, সম্পূর্ণ এর বিপরীত মত পোষণ করি। তবু এক্ষণে যদি আইনমতে আপনি আমার কন্যার পানি প্রার্থনা করেন, তাহলে আমি এই মুহূর্তে আপনার তুষ্টি বিধানে প্রস্তুত, যেহেতু এটা চিরকালই আমার একান্ত কাম্য ছিল এবং এই ভরসায় আমি সর্বদা আপনার সেবায় প্রস্তুত আছি। আলেকজান্দ্র পত্তচিনা। না, কভালিওভ চিঠি পড়ার পর বলল, ঠিকই, ভদ্রমহিলার কোনো দোষ নেই। তাকে দোষী সাব্যস্ত করা যায় না। যে লোক কোনো অপরাধে দোষী তার পক্ষে এমন চিঠি লেখা সম্ভব না। সরকারি কালেক্টরের এটা জানা ছিল, কেননা ককেশাস অঞ্চলে থাকার সময় কয়েকবার তাকে তদন্তে যেতে হয়। কিভাবে কোন ফেরে পড়ে এমন ঘটনা ঘটল কি জানি ছাই, শেষকালে সে হাল ছেড়ে দিয়ে বসল। ইতিমধ্যে এই অসাধারণ ঘটনা সম্পর্কে শহরময় গুজব রাষ্ট্র হয়ে গেছে এবং সচরাচর যা হয়ে থাকে বেশ খানিকটা রং ফলিয়ে। সেই সময় অসাধারণত্বের প্রতি সকলের বিশেষ প্রবণতা ছিল। এর মাত্র কিছুদিন আগে জনসাধারণ সম্মোহন শক্তির প্রতিক্রিয়া সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষায় মেতেছিল, পরন্তু কনিওশিয়ান্না স্ট্রিটের নাচিয়ে চেয়ারের ঘটনা তখনও পুরনো হয়ে যায়নি। তাই শিগগিরই লোকে যখন বলতে শুরু করলো যে সরকারি কালেক্টর কভালিওভের নাক কাটায় কাটায় 3টের সময়ে নেভস্কি এভিনিউতে নিয়মিত ঘুরে বেড়ায়, তাতে আশ্চর্য হওয়ার কিছু ছিল না। প্রতিদিন অসংখ্য কৌতূহলী লোক জড়ো হতে লাগল। কে একজন যেই বলে উঠেছে যে নাক ইউঙ্কারের দোকানে আছে, অমনি ইউঙ্কারের দোকানের সামনে এমন ভিড় জমে গেল যে পুলিশের হস্তক্ষেপ দরকার হয়ে পড়ল। থিয়েটারের প্রবেশপথের সামনে নানা ধরনের শুকনো মিঠাইয়ের জনৈক বিক্রেতা, ভদ্রচেহারা জুলফিধারী ফটকাবাজ বিশেষ উদ্দেশ্য নিয়ে মজবুত গোছের চমৎকার কয়েকটা কাঠের বেঞ্চি বানিয়ে কৌতূহলী লোকজনকে সেগুলোর ওপর দাঁড়ানোর আমন্ত্রণ জানালো। এক একজন দর্শকের কাছ থেকে 80 কোপেক করে নিতে লাগলো। কোনো এক মান্যগণ্য কর্নেল বিশেষ করে এরই জন্য বাড়ি থেকে আগে আগে বের হলেন এবং অতি কষ্টে ভিড়ের মধ্যে পথ করে নিয়ে সামনে এগিয়ে গেলেন। কিন্তু তিনি দারুণ বিরক্ত হয়ে গেলেন যখন দোকানের শোকেসে নাকের বদলে দেখতে পেলেন সাধারণ পশমি গেঞ্জি এবং একটা ছাপানো ছবি, যাতে দেখা যাচ্ছে একটা মেয়ে তার পায়ের স্টকিং ঠিক করছে, আর গাছের আড়াল থেকে খোলা ওয়েস্টকোট পরনে ছাগল দাড়িওয়ালা এক ফুলবাবু তার দিকে তাকিয়ে আছে। আজ 10 বছরেরও বেশি কাল হলো ওই একই জায়গায় ঝুলছে ছবিটা। সরে এসে তিনি আক্ষেপ করে বললেন, এরকম অর্থহীন অবিশ্বাস্য গুজব ছড়িয়ে লোকজনকে বিভ্রান্ত করার কোনো মানে হয়? তারপর আরও একটি গুজব রটল এই মর্মে যে নেভস্কি এভিনিউতে নয়, তাভরিজেস্কি বাগানে ঘুরে বেড়ায় মেজর কভালিওভের নাক। বহুদিন হলো নাকি সে ওখানে। খোজরেব মির্জা যখন ওখানে বাস করতেন তখন নাকি তিনি প্রকৃতির এই অদ্ভুত লীলাখেলা দেখে দারুণ অবাক হয়ে গিয়েছিলেন।
সার্জিক্যাল একাডেমির কিছু ছাত্র সেখানে রওনা দেয়। সম্ভ্রান্ত বংশের কোন এক শ্রদ্ধেয়া মহিলা বিশেষ পত্রযোগে বাগানের ওয়ার্ডেনকে তার ছেলেমেয়েদের এই দুর্লভ দৃশ্য দর্শনের সুযোগ দানের এবং সম্ভব হলে কিশোর কিশোরীদের পক্ষে শিক্ষাপ্রদ ও উপদেশাত্মক ভাষ্য দানের অনুরোধ জানান। শৌখিন সমাজে যেসব লোকজন বড় বড় সান্ধ্য আসরে নিয়মিত যাতায়াত করত, মহিলাদের হাসাতে ভালোবাসত, তারা এই ঘটনায় পরম পুলকিত হল, কেননা তাদের রসদ ইতিমধ্যে একেবারেই ফুরিয়ে এসেছিল। মুষ্টিমেয় কিছু শ্রদ্ধাভাজন ও সংযত লোক রীতিমতো অসন্তুষ্ট হলেন। এক ভদ্রলোক বিরক্তির সঙ্গে বললেন, কি করে বর্তমানে এই আলোকপ্রাপ্ত যুগে এমন উদ্ভট কল্পনা ছড়াতে পারে, এটা তার পক্ষে বোধগম্য নয়। আর সরকারই বা কেন এদিকে মনোযোগ দিচ্ছেন না, তা ভেবে তিনি বিস্মিত। ভদ্রলোকটি স্পষ্টতই সেই জাতের ভদ্রমণ্ডলীর একজন, যারা সমস্ত ব্যাপারে, এমনকি তাদের স্ত্রীদের সঙ্গে প্রাত্যহিক ঝগড়াঝাটির ক্ষেত্রেও সরকারকে জড়িত করতে কুণ্ঠিত হন না। অতঃপর কিন্তু এখানে সমগ্র ঘটনা আবার ঢাকা পড়ে যায় কুয়াশায়, এবং অতঃপর কি যে ঘটল তা সম্পূর্ণ অজ্ঞাত। দুনিয়ার আজেবাজে অনেক কাণ্ডকারখানা ঘটে, কখনো কখনো কোনো কার্যকারণ সঙ্গতি খুঁজে পাওয়া যায় না সেসবে। সরকারি পরামর্শদাতার পদে অধিষ্ঠিত হয়ে যে নাক এখানে ওখানে ভ্রমণ করছিল এবং শহরে এত বড় শোরগোল তুলেছিল, সেই নাকই একদিন হঠাৎ বলা নেই কওয়া নেই আবার ফিরে এলো যথাস্থানে, অর্থাৎ মেজর কাভালিওভের দুই গালের ঠিক মাঝখানটায়। ঘটনাটি ঘটল এপ্রিল মাসের 7 তারিখে। ঘুম ভাঙার পর দৈবক্রমে আয়নায় দৃষ্টি পড়তে সে দেখতে পেল নাক। হাত দিয়ে চেপে ধরল। নাকই বটে। হে হে, কাভালিওভ বলল, এবং আনন্দে সে খালি পায়ে গোটা ঘর জুড়ে প্রায় 1 পাক কষাক চোপাক নাচ নেচেই ফেলেছিল। ইভানের আগমনে ব্যাঘাত ঘটল। মেজর তৎক্ষণাৎ হাত মুখ ধোয়ার সরঞ্জাম দিতে বলল। হাত মুখ ধোয়ার পর সে আরো একবার আয়নার দিকে তাকালো। নাক। তোয়ালে দিয়ে মুখ মুছে সে আবার তাকালো আয়নার দিকে। যথার্থ নাক। ইভান, দেখো দেখি, আমার নাকের ওপর যেন একটা ফুসকুড়ি উঠেছে। কথাটা বলেই সে মনে মনে ভাবতে লাগলো, সর্বনাশ, ইভান যদি বলে বসে, না কর্তা, ফুসকুড়ি কোথায়, নাকি তো নেই দেখছি। কিন্তু ইভান বলল, কিছু নেই, কোনো ফুসকুড়ি টুসকুড়ি নেই, নাক পরিষ্কার। ভালো কথা, জাহান্নামে যাক। মনে মনে এই কথা বলে মেজর তুড়ি মারল। এই সময় দরজায় উঁকি মারল নাপিত ইভান ইয়াকভলেভিচ। কিন্তু এমন ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে, যেন একটা বেড়াল মাংসের খণ্ড চুরি করার অপরাধে এইমাত্র উত্তম মধ্যম খেয়েছে। আগে বল দেখি, হাত পরিষ্কার আছে তো? দূর থেকে কাভালিওভ ওর উদ্দেশ্যে গর্জন করে উঠল। আছে। মিথ্যে কথা। ঈশ্বরের দিব্যি পরিষ্কার আছে কর্তা। থাকলেই ভালো, দেখিস কিন্তু। কাভালিওভ বসল। ইভান ইয়াকভলেভিচ একটা তোয়ালে দিয়ে তাকে জড়ালো। চোখের পলকে ব্রাশের সাহায্যে তার পুরো দাড়ি এবং গালের একটা অংশ এমন ফেটানো ক্রিমের পুঞ্জে পরিণত করে ফেলল, যা পরিবেষ্টিত হয়ে থাকে ব্যবসায়ীদের বাড়ির জন্মদিনের পার্টিতে। বোঝো কাণ্ড। নাকটার দিকে তাকিয়ে ইভান ইয়াকভলেভিচ মনে মনে বলল, তারপর মাথা অন্যদিকে কাত করে সেটাকে দেখল একপাশ থেকে। দেখো দেখি, ভাবাই যায় না। মনে মনে বলতে বলতে সে অনেকক্ষণ ধরে নাকটাকে দেখতে লাগলো। অবশেষে নাকের ডগা ধরার উদ্দেশ্যে সে এত সন্তর্পণে ও আলতো করে দুটো আঙ্গুল সামান্য ওঠালো যে তা কল্পনাই করা যায় না। এটাই ছিল ইভান ইয়াকভলেভিচের অভ্যস্ত রীতি। দেখিস দেখিস, সাবধান, কাভালিওভ চেঁচিয়ে বলল। এই কথায় ইভান ইয়াকভলেভিচ থতমত খেয়ে স্তম্ভিত হয়ে হাত নামিয়ে ফেলল। জীবনে আর কখনো এমন স্তম্ভিত সে হয়নি। শেষ পর্যন্ত সে সন্তর্পণে খুঁট দিয়ে মেজরের চিবুকে সুড়সুড়ি দিতে লাগলো। ঘ্রাণেন্দ্রিয় না ধরে দাড়ি কামাতে যদিও তার পক্ষে রীতিমতো অসুবিধাজনক ও কঠিন ঠেকছিল, তবু সে কোনো রকমে তার খসখসে বুড়ো আঙুল মেজরের গালে ও নিচের মাড়িতে ঠেকিয়ে সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে উঠে শেষ পর্যন্ত দাড়ি কামানো সারল। সব হয়ে গেলে তাড়াহুড়ো করে জামা কাপড় পরে নিল কাভালিওভ। একটা ঘোড়ার গাড়ি নিয়ে সোজা চলল মিঠাইয়ের দোকানে। প্রবেশ করতে করতে দূর থেকে এসে হাঁক দিয়ে বলল, বয়, এক কাপ চকলেট। আর নিজে সেই মুহূর্তে এগিয়ে গেল আয়নার দিকে। হ্যাঁ, নাক আছে। সে খুশি হয়ে পেছন ফিরল। চোখ সামান্য কুঁচকে বিদ্রুপের দৃষ্টিতে তাকালো দুজন সামরিক অফিসারের দিকে, যাদের একজনের নাক ওয়েস্টকোটের বোতামের চেয়ে কোনো অংশেই বড় ছিল না। এরপর সে রওনা দিল কোনো এক ডিপার্টমেন্টের অফিসের দিকে, যেখানে সে চেষ্টা চরিত্র করছিল ছোট লাটের পদ লাভের।
আর নেহাতির না জুটলে যাতে কোনো প্রশাসনিক পদ পাওয়া যায় তার জন্য। রিসেপশন রুমের ভেতর দিয়ে যেতে যেতে সে আয়নার দিকে দৃষ্টি দিল। নাক যথাস্থানে আছে। তারপর সে গেল আরেকজন কালেক্টর বা মেজরের কাছে। খুব রসিক লোক। তার নানা ধরনের খোঁচা মারা মন্তব্যের জবাবে কভালিও প্রায় বলতো, হ্যাঁ তোমাকে আর চিনি নেই, ফুল ফোটাতে ওস্তাদ। পাছে সে ভাবল, মেজরও যদি আমাকে দেখে হাসিতে ফেটে না পড়ে, তাহলে এ বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না যে যা যা থাকার ঠিক আছে, যথাস্থানে আছে। কিন্তু কালেক্টরটির প্রতিক্রিয়া দেখা দিল না। ভালো, ভালো, মরুক গে ছাই, কভালিও মনে মনে ভাবল। পথে স্টাফ অফিসার পদ্মচিনের স্ত্রী আর কন্যার সঙ্গে তার দেখা হয়ে গেল। তাদের উদ্দেশ্যে নিচু হয়ে অভিবাদন জানালো কভালিও। তার দেখা পেয়ে ওরা উল্লসিত হয়ে চেঁচালো। তার মানে কিছুই ঘটেনি, কোনো ক্ষয়ক্ষতি তার হয়নি। সে সুদীর্ঘ সময় নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলল এবং ইচ্ছে করেই নস্যিদানি বার করে তাদের সামনে বেশ সময় নিয়ে নাকের দুটো প্রবেশপথে নস্যি ঠাসতে ঠাসতে মনে মনে বলল, তোমাদের এই মেয়ে জাতটার এমনই হওয়া উচিত। মুরগির জাত কোথাকার। যাই বলো না কেন, তোমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছি না। হ্যাঁ, নেহাত যদি পারামোর হতো তাহলে না হয় কথা ছিল। এরপর থেকে মেজর কাভালিওভ নেভস্কি এভিনিউতে, থিয়েটারে সর্বত্র পরম নিশ্চিন্তে ঘুরে বেড়াতে লাগল। তার নাকও পরম নিশ্চিন্তে বসে রইল তার মুখের ওপর। এমনকি কোনো কালে যে স্থানচ্যুত হয়েছিল তেমন লক্ষণ পর্যন্ত দেখা গেল না। আর এরপর কাভালিওভকে সর্বক্ষণ দেখা যেত খোশ মেজাজে। তার মুখে হাসি লেগে থাকত। সোচ্ছায় সমস্ত সুন্দরী মহিলার পিছু নিত সে। এমনকি একবার সে শহরের বাজার পাড়ায় এক দোকানের সামনে দাঁড়িয়ে সেখান থেকে পদক ঝুলানোর একটা ফিতেও কিনে ফেলে, যদিও কারণটা ছিল অজ্ঞাত, কেননা সে নিজে কোনো পদকের অধিকারী ছিল না। এমনই ঘটনা ঘটেছিল আমাদের এই সুবিশাল দেশের উত্তরের মহানগরীতে। সমস্ত ব্যাপার মনে মনে চিন্তা করলে আমরা দেখতে পাই যে এর মধ্যে অবিশ্বাস্য অনেক কিছু আছে। দস্তুর মতো অদ্ভুত, অতি প্রাকৃত উপায়ে নাকের স্থান ত্রুটি এবং সরকারি পরামর্শদাতার বেশে বিভিন্ন স্থানে নাকের আবির্ভাবের কথা যদি ছেড়েও দিই, এই জিনিসটা কভালিয়ন কেন বুঝতে পারল না যে সংবাদপত্রের মাধ্যমে নাক সম্পর্কে ঘোষণা করা সঙ্গত নয়। আমি এখানে এই অর্থে বলছি না যে বিজ্ঞাপনের পেছনে অর্থ ব্যয় আমার কাছে বাহুল্য মনে হয়েছে। এ নেহাতি বাজে কথা। আমি আদৌ অর্থগৃহীত শ্রেণীর লোক নই। কিন্তু ব্যাপারটা অশোভন, অসঙ্গত, ভালো নয়। তাছাড়া আরও একটা কথা, না কি করে সদ্য শাখা রুটির ভেতরে এলো, আর খোদ ইভান ইয়াকোভলেভিচের বা কী হলো? না, এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, একেবারেই না। কিন্তু আরও অদ্ভুত, সবচেয়ে দুর্বোধ্য ব্যাপার হলো এই যে লেখকরা কি বলে এমন বিষয়বস্তু গ্রহণ করেন। স্বীকার করতে বাধা নেই, এটা সম্পূর্ণ জ্ঞান বুদ্ধির অতীত। এটা আসলে না, না, আমি মোটেই বুঝে উঠতে পারছি না। প্রথমত, এতে স্বদেশের বিন্দুমাত্র উপকার নেই। আর দ্বিতীয়ত কোনো উপকার দেখি না। সোজা কথা, আমি জানি না এটা কি। সে যাই হোক না কেন, এসব সত্ত্বেও যদি এটা ওটা এবং আরও কিছু কিছু অবশ্যই ছেড়ে দেয়া যায়, এমনকি হয়তোবা আরও সত্যিই তো সামঞ্জস্যহীন কাণ্ড কারখানা কোথায় বা না ঘটে। কিন্তু এসব সত্ত্বেও একটু ভেবেচিন্তে দেখলে এই সমস্তটার মধ্যে কিছু একটা আছে, অবশ্যই আছে। যে যাই বলুন না কেন, এ ধরনের ঘটনা পৃথিবীতে ঘটে কচ্ছিৎ, তবে ঘটে।